This call is now being recorded. আচ্ছা, সবাইকে আরো একবার স্বাগত আজকে ক্লাসে। আজকে আমাদের যে আলোচনায় যে সকল সাহিত্যিক রয়েছেন তার মধ্যে আছেন শামসুর রহমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর, মানে যারা আর কি আমাদের আলোচনা থেকে বিভিন্ন সময় বাদ করে গেছেন। আরেকজনের নাম এখানে লেখা হয় নাই, হুমায়ুন আহমেদ স্যার। হুমায়ুন আহমেদ। আমরা মূলত হুমায়ুন আহমেদের হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাসগুলো আছে সেইগুলোই পড়বো। আহ দুইটা সিস্টেমে প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিয়ে দেখেন, আর একটা হতে পারে যে হুমায়ুন আহমেদের যে কোনো একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস সম্পর্কে জেনে রাখতে হবে, আর কি একটা দুইটা। তো আমরা আলোচনা শুরু করব হচ্ছে সহজ জিনিস দিয়ে শুরু করি। আমরা হচ্ছে যে শাহ আব্দুল করিমের গান, লোকগান, লোকগান ঠিক না, আমরা হচ্ছে বাউল সঙ্গীতটা মেনলি দেখবো। বাউল সঙ্গীত আগে হচ্ছে সহজ একটা জিনিস দিয়ে শুরু করি। দেখেন, বাউল গানটা হচ্ছে এটা কি এক ধরনের সাধন সঙ্গীত। আমরা এর আগে হচ্ছে চর্যাপদের মধ্যে দেখছিলাম যে বৈদ্য সহজিয়াদের একটা সাধন সঙ্গীত থাকে। তো বাউল গান জিনিসটা কি? এটা হচ্ছে বাংলার ঐতিহ্যগত এক ধরনের লোকজ সঙ্গীত, যেটা বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধন সঙ্গীত। আবহমান বাংলার সবকিছুর সাথে এটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। এর মাঝখানে ফুটে ওঠে কি গ্রামের যে মানে মানুষের মানুষের যে সাম্য, মানবতা, এই জিনিসগুলো ফুটে ওঠে। এই ধারাটি, এটা হচ্ছে পঞ্চদশ শতাব্দীর তান্ত্রিক বৌদ্ধ ধর্মের ভাব, রাধাকৃষ্ণ বা বৈষ্ণব সহজিয়া সুফি দর্শনের প্রভাবে এই ধারাটি ফুটে উঠছে। তার মানে বিভিন্ন ধর্ম, দেখেন সকল ধর্মের এখানে মোটামুটি একটা প্রভাব, মানে প্রভাব এখানে দেখা যায়। কোন কোন ইতিহাসবিদদের মতে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হচ্ছে 17 শতকে, সপ্তদশ শতকে। এই মতের প্রবর্তক হচ্ছে আউল চাঁদ, তারপর হচ্ছে মাধব বিবি। নামগুলো জাস্ট জানা দরকার আমাদের। বাউল সঙ্গীত রিলেটেড যদি কোনো কিছু লেখার মতন আসে আমরা তখন যাতে লিখতে পারি। বাংলাদেশের হচ্ছে যেখান থেকে বিশেষও প্রশ্ন আসছে, কিংবদন্তি কি বাউল গানের কিংবদন্তি শাহ আব্দুল করিম। এখন উনি হচ্ছে ভাটি অঞ্চলের মানুষ, মানে হচ্ছে সিলেটের ওইদিকে সুনামগঞ্জের ওইদিকের মানুষ উনি। ওনার মানুষের জীবনের হচ্ছে সুখ, প্রেম, ভালোবাসা, এই সবকিছু ওনার এখানে লেখায় ফুটে উঠছে, ও গানের ফুটে উঠছে। অন্যায়, অবিচার, কুসংস্কার, অসাম্প্রদায়িকতা, এই জিনিসগুলো ফুটে উঠছে। ওনার গানের হচ্ছে অনুপ্রেরণা উনি পাইছেন কই থেকে? এই যে লালন ফকিরের কাছ থেকে উনি হচ্ছে এই অনুপ্রেরণাগুলো পাইছেন। এখন উম, আপনারা যখন হচ্ছে রিটার্ন পরে ভাইবা প্রিপারেশন নিতে যাবেন, আপনাদের হচ্ছে দেখবেন এই লালন শাহ থেকে প্রচুর পরিমাণে গান, মানে প্রশ্ন হয়। তারপর হচ্ছে আব্দুল করিম থেকে প্রশ্ন হয়, আরো অনেক মানুষ থেকে প্রশ্ন হয়, যে ময়মনসিংহ গীতিকা থেকে প্রশ্ন হয়। এগুলো হচ্ছে বাংলার হচ্ছে প্রাচীন যে লোকগীতি, সেই জায়গা, তারপরে বাউল সঙ্গীত সেই জায়গা। তো লালন শাহর হচ্ছে কয়েকটা গানের নাম আমরা মনে রাখবো, অ্যাটলিস্ট 4-5টা গানের নাম, এগুলো আপনারা মোটামুটি ছোটবেলায় শুনছেন। সব লোকে কয় লালন কি জাত সংসারে, খাঁচার ভিতর অচিন পাখি, জাত গেল বলে একই আজব কারখানা, মিলন হবে কতদিনে, তারপর হচ্ছে ধন্য ধন্য বলি তারে। এরকম 4-5টা নাম, বা যেগুলো আপনারা জানেন এরকম 4-5টা নাম হচ্ছে গানের নাম, এক লাইন করে এটা হচ্ছে লালন শাহ পরে রাখবে। এবার হচ্ছে লাস্ট বিশেষে যেটা আইছে যে শাহ আব্দুল করিমের গান, 43-তে আসছিল বোধহয়। আচ্ছা, ওস্তাদ শাহ আব্দুল করিম হচ্ছে বাংলাদেশি কিংবদন্তি সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার, সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার মানে বাংলাদেশে যে বাউল সঙ্গীত একটা ধারা, সেটারে একটা বিশেষ উচ্চতায় নিয়ে গেছেন এই শাহ আব্দুল করিম। উনি হচ্ছে একাধিক গান রচনা করছেন, শত শত গান আছে তার। তাকে হচ্ছে বাউল সম্রাট হিসেবে সম্বোধন করা হয়। যেটা রাখবে, আচ্ছা, উনি হচ্ছে বাংলা সাহিত্যে, বাংলাদেশে হচ্ছে এই যে গানের একটা অসামান্য অবদানের জন্য 21শে পদকেও ভূষিত হয়েছেন, শাল ইম্পর্টেন্ট না। এখন ওনার কিছু গানের নাম হচ্ছে আমাদের জানা, জেনে রাখা লাগবে। এই গানগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনারা শুনছেন, যেগুলো আপনাদের পরিচিত সেই গানগুলো হচ্ছে লিখছি, যেগুলো মোটামুটি বিখ্যাত গান। ঠিক আছে, এই গানগুলো তো মোটামুটি মানে আপনাদের শোনা গান আর কি। এরকম 4-5টা গানের নাম মনে রাখবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের বাউল সঙ্গীত রিলেটেড যে অংশটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রেসপেক্টে আমরা পড়বো বলে ঠিক করে রাখছিলাম সেইটা। এরপরে আমরা হচ্ছে আজকের যে কয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করব, এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কে বলেন তো? এখানে যে কয়েকজনের নাম লেখা হয়েছে, এনাদের ভিতর সব থেকে ইম্পর্টেন্ট কে?
এখান থেকে যদি একটা প্রশ্ন আসে তাহলে কোনখান থেকে আসার কথা? আপনার ধারণা কি? আচ্ছা, সব থেকে বেশি এখানে যারা আছেন তার মধ্যে হচ্ছে শামসুর রহমান হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং আমাদের আজকে মেইন পড়াশোনা হচ্ছে ওনারে ঘিরেই হবে। তো ওটা আমরা একটু পরে শুরু করি। আমরা একটু শরৎচন্দ্র আর হচ্ছে তারাশঙ্কর এই দুইজনকে একটু দেখে আসি। শরৎচন্দ্র থেকে হচ্ছে আমাদের তেমন কোনো কিছু পড়তে হবে না, এই জন্য হচ্ছে শরৎচন্দ্রের যে জন্মের যে সিকোয়েন্স, সেই সময় আমরা ওখান থেকে হচ্ছে পড়িও নাই শরৎচন্দ্রকে নিয়ে। শরৎচন্দ্রের হচ্ছে ঔপন্যাসিক সত্তা আছে, আর একটা হচ্ছে ছোট গল্পের কিছু দিক আছে যেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। যেরকম শরৎচন্দ্রের আপনার যদি উপন্যাস গুলার কথা বলেন, উনি অনেকগুলো উপন্যাস লিখছে, যেমন বরদিদি, বিরাজ বউ, পরিণীতা, পল্লী সমাজ, অরক্ষণীয়া, শ্রীকান্ত, তারপরে দেবদাস, চরিত্রহীন, দত্তা, এরপর আছে দেনা পাওনা, শেষ প্রশ্ন, বিপ্রদা, শেষের পরিচয়, পরিণীতা, এইসব। এর মধ্যে আহ, যে কয়েকটা হচ্ছে আমাদের একটু জানলে আপনারা ডিটেল জানতে পারেন, তার মধ্যে একটা আছে পল্লী সমাজ। আচ্ছা, গৃহদাহটা বাদ পড়ে গেছে, গৃহদাহ, অচলা, সুরেশ মহিম। কে কে আছে এখানে? অচলা, সুরেশ, আর হচ্ছে মহিম, এটা ত্রিভুজ প্রেমের গল্প। এছাড়া হচ্ছে শ্রীকান্ততে আছে রাজলক্ষ্মী, শ্রীকান্ত, শ্রীকান্ত, পল্লী সমাজ আছে, এরকম অনেকগুলো ওনার হচ্ছে বেশ বিখ্যাত বিখ্যাত ইয়ে আছে, ছোট উপন্যাস আছে। আচ্ছা, এছাড়া ওনার কিছু ছোট গল্প আছে, ছোট গল্পের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। যেরকম আছে মহেশ, তারপরে হচ্ছে আহ রামের সুমতি, বিন্দুর ছেলে, এরকম। এর মধ্যে আপনারা যেগুলো পড়ছেন একটা হচ্ছে বিলাসী, আর হচ্ছে মহেশ, মানে স্কুল লাইফে বা বিভিন্ন সময় আপনাদের যেগুলো ছিল। তো এই দুইটা ছোট গল্প তো আপনাদের জানা আছে। এইখান থেকে যেভাবে প্রশ্ন আসার মতন সেরকম না। শরৎচন্দ্র থেকে যে স্টাইল আসতে পারে যে ঔপন্যাসিক সত্তার কথা হচ্ছে, উপন্যাসিক সত্তা সম্পর্কে আসতে পারে। আর একটা আসতে পারে হচ্ছে তার যে ছোট গল্প, সেই ছোট গল্প থেকে প্রশ্ন আসতে পারে, যে শরৎচন্দ্রের ছোট গল্প, এইভাবে। তো যেটাই আসুক না কেন সেটার মধ্যে হচ্ছে কয়েকটা গ্রন্থের নাম উল্লেখ করতে হবে। এই যে গ্রন্থের নাম উল্লেখ করাটা, এটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। আপনার কয়েকটা গ্রন্থের নাম উল্লেখ করবেন, এবং যদি দু একটা চরিত্রের নাম জানেন, যেরকম বিলাসীতে, বিলাসীর একটা বিখ্যাত চরিত্র আছে, বলতে পারেন বিলাসী ছাড়া? মৃত্যুঞ্জয়। আচ্ছা, এছাড়া তার একটা প্রবন্ধ গ্রন্থের নাম আমরা মনে রাখবো, সেটা হচ্ছে নারীর মূল্য। আহ তাহলে হচ্ছে আমরা কয়েকটা উপন্যাসের নাম দেখলাম, কয়েকটা হচ্ছে ছোট গল্পের নাম দেখলাম, আর হচ্ছে একটা প্রবন্ধের নাম দেখলাম। তার যে তিনটা নাটক আছে, এই নাটকগুলো সবই হচ্ছে উপন্যাসে, মানে কি বলে, সার সংক্ষেপ আকারে করা। যেরকম এই যে রমা, যেটা এটা হচ্ছে পল্লী সমাজ, পল্লী সমাজ থেকে আসছে। ঠিক আছে, পল্লী সমাজ থেকে আসছে কি রমা। তারপরে আসছে বিজয়াতে আসছে, এটা হচ্ছে দত্তা থেকে আসছে বিজয়া। এছাড়া আপনার ষোড়শী, যেটা এটা হচ্ছে দেনা পাওনা যে উপন্যাস, এই দেনা পাওনার মানে নাটকের ভার্সান হচ্ছে ষোড়শী। তা কোন উপন্যাসের হচ্ছে নাটকের অংশ কোনটা, যদি তার নাটক সম্পর্কে আসে তখন হচ্ছে এই কথাবার্তাগুলো বলতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে শরৎচন্দ্র থেকে এক্সট্রা আমরা তেমন কোনো কিছু দেখবো না, এটা আমাদের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্টও না রিটার্নের জন্য। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যেটা, সেটা হচ্ছে তারাশঙ্করকে একটু দেখে আসি। তারাশঙ্করের যে উপন্যাসগুলো আছে, তার উপন্যাস আছে, ছোট গল্প আছে। তারাশঙ্করও হচ্ছে মোটামুটি ওপার বাংলা সাহিত্যিকের মতন, এবং ওনার থেকেও প্রশ্ন মোটামুটি বেশ কমই আসে বলা চলে। ঠিক আছে, তো এইখানে আমরা দুইটা জিনিস একটু দেখবো, একটা হচ্ছে ওনার কবি উপন্যাসটা সম্পর্কে,
আর একটা হচ্ছে একটি কালমের কথা, এই উপন্যাস সম্পর্কে দেখবো। একটি কালমের কথা, আর দেখবো হচ্ছে কবি। আচ্ছা, কালমের কথা আর কবি উপন্যাসের দুইটার মধ্যে, এর মধ্যে কালমের কথা যেটা, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস। তো কবি আর কালমের কথা এই দুইটা হচ্ছে তারাশঙ্করের জন্য ইম্পর্টেন্ট কেন, যদি কিভাবে, যদি তার উপন্যাসিক সত্তা আসে, আমরা এই দুইটা দিয়ে দেখা করব। যেরকম তারাশঙ্করের উপন্যাসের ভিতরে সবসময় হচ্ছে একটা বিশেষ অঞ্চলের কথা হচ্ছে ফুটে উঠছে, সেটা হচ্ছে রাঢ় অঞ্চলের কথা। আমাদের যে আপনারা জনপদ পড়ছেন, জনপদের যে রাঢ় অঞ্চল, ওই রাঢ় অঞ্চলের যে নিম্নবিত্ত যে সমাজ, অন্তত যে শ্রেণী, সেই শ্রেণীর কথা হচ্ছে এখানে ফুটে উঠছে। রাঢ় অঞ্চলের অঞ্চলের কথার কথা ফুটে উঠছে কবি উপন্যাসের ভিতরে। ওনার যে সকল উপন্যাসগুলো আছে তার ম্যাক্সিমাম উপন্যাসেই হচ্ছে মানে নিম্ন শ্রেণীর মানুষের কথা ফুটে উঠছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে এই কবি উপন্যাস। এখন এই কবি উপন্যাসের মধ্যে দেখেন বলা হয়েছে যে তারাশঙ্করের যে উপন্যাস আছে, মানে আঞ্চলিক উপন্যাসগুলো আছে, বাংলার সাথে গ্রামীণ জীবন, এইসব, মানে ওই যে টাইম পিরিয়ড, যে টাইম পিরিয়ড আছে তারাশঙ্কর উপন্যাস রচনা করছেন, সেই টাইম পিরিয়ডে কি হয়েছে, বাংলা সাহিত্যে গ্রামীণ জীবন কেন্দ্র করে লেখাটা অনেকটা স্তমিত ছিল। তো সেই সময় হচ্ছে তারাশঙ্কর একটা বিশেষ স্থান দখল করে ফেলছে ওই অংশটা নিয়ে লেখার ক্ষেত্রে। ওনাকে নিয়ে গবেষণা করছে একজন বিখ্যাত গবেষক সুরজ চন্দ্র মিত্র, এগুলো নাম মনে না রাখলেও চলবে। উনি বলছেন যে তারা শঙ্কর হচ্ছে রাঢ়ের অকৃত্রিম আর হচ্ছে একনিষ্ঠ শিল্পী। চণ্ডীদাসের পরে বাংলা সাহিত্যে এত বড় মানে নাগরিক, রাঢ়ের এত বড় নাগরিকের আর দেখা মেলে না, মানে ও অঞ্চলে এত বড় কি বলে লেখকের দেখা মেলে নাই। ওনার যে উপন্যাসের যে বিস্তার, আপনার রবীন্দ্রনাথের সময় এরকম পড়ানো হয়েছিল যে প্রথম দিককার কাব্যগ্রন্থ, এর পরের পর্ষণের কাব্যগ্রন্থ কি কি, একেবারে তারাশঙ্করও দেখানো হয়েছে, তবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, মনে রাখার জন্য সেরকম ভাগ ভাগ করে দেখানো হয়েছে। ধাত্রী দেবতা, গণদেবতা আর পঞ্চগ্রাম, এই তিনটা ওনার কি ধরনের উপন্যাস? ত্রয়ী উপন্যাস। ত্রয়ী উপন্যাস। যদি উপন্যাসিক সত্তা সেই কথাবার্তা গুলো যেন ওর ভিতরে নিয়ে আসেন। কবি উপন্যাস যেটা, দেখেন আর একটা জিনিস হচ্ছে ওনার লেখার ভিতরে ম্যাক্সিমাম ক্ষেত্রে কথা সাহিত্যের প্রেক্ষাপট কিসে, বীরভূম, বর্ধমানের সাঁওতাল, বাগদি, ডোম, বাউরি, বোস্টম, এই ধরনের যে সম্প্রদায় আছে, সেই সব সম্প্রদায়ের কাহিনী নিয়ে উনি হচ্ছে ম্যাক্সিমাম সময় লেখালেখি করছেন। আচ্ছা, আপনারা কি স্লাইডটা চেঞ্জ হচ্ছে না নাকি? আচ্ছা, এবার কি ঠিকঠাক দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, এবার দেখা যাচ্ছে। খুব সমস্যা হয়ে গেল। আচ্ছা, আমরা তারাশঙ্করে ছিলাম। তো যেটা বলতেছিলাম যে ওনার হচ্ছে আমরা কি কি দেখতে পাই ওনার লেখার ভিতরে, এই জিনিসগুলো দেখতে পাই। ওনার হচ্ছে ত্রয়ী উপন্যাসের মধ্যে এই তিনটা উপন্যাস হচ্ছে অন্যতম। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ওনার লেখার হচ্ছে প্রেক্ষাপট হচ্ছে কিরকম, বীরভূম অঞ্চলের এই সম্প্রদায়গুলোর কাহিনী হচ্ছে মেনলি ফুটে উঠছে। তো তারাশঙ্করের হচ্ছে আমরা দুইটা উপন্যাস নিয়ে দেখবো, একটা হচ্ছে কবি উপন্যাস আর একটা হচ্ছে কালমের কথা। কবি উপন্যাসের ভিতরে হচ্ছে অন্তর্জ শ্রেণীর কথা ফুটে উঠছে। অন্তর্জ শ্রেণীর মধ্যে এখানে যে কেন্দ্রীয় চরিত্র, তার নাম হচ্ছে নিতাই, বা উনি এখানে হচ্ছে নেতাই এইভাবে হচ্ছে লিখছে। এখন এই নেতাই একজন হচ্ছে ডোম, ডোম বংশের। ডোম তো আপনারা বুঝেন যে হচ্ছে মানে লাশ পোড়ায় যে আর কি। তো এই ডোম হচ্ছে তার বংশ থেকে বের এসে সে কবিয়াল হিসেবে প্রতিষ্ঠা পাইতে চায় নিজেকে। কবিয়াল মিন্স হচ্ছে গান টান সে লিখবে, এই উদ্দেশ্যে সে হচ্ছে আহ কি বলে, আচ্ছা, এই উদ্দেশ্যে সে হচ্ছে কবিয়াল হইতেছে এবং কবিয়ালদের সাথে চলাফেরা শুরু করে, কিন্তু কবিয়ালরা তার হচ্ছে গ্রহণ করে না, যে তুমি হচ্ছে ওই ইয়ে থেকে আইছো, ডোম বংশ থেকে আসছো, তোমার তো কবিয়াল হিসাবে আমরা হচ্ছে গ্রহণ করতে পারি না। যাই হোক, তো উনি এই কবিয়াল হিসাবে ওনার যে অংশ নেওয়ার মানে চেষ্টা, সেই সময় ওনার যার সাথে প্রণয় হয় তার নাম হচ্ছে ঠাকুরঝি।
কিন্তু ঠাকুরজির সমস্যা হচ্ছে সে হচ্ছে বিবাহিত, তো স্বাভাবিক সে জানে যে এটার কোনো হচ্ছে পরিণতি নাই, তারপরেও সে তার প্রতি একটা প্রণয় আকৃষ্ট হয়। এবং শেষ জীবনে যখন সে আহ সে হচ্ছে জীবন চক্রে দেখেন বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাকে বিভিন্ন সময় মানে জীবন চলার পথে যেসব বেদনা তার সবকিছুর মধ্যে দিয়ে সে চলতেছে, এবং শেষ জীবনে এসে সে ঠাকুরজিকে তো পায় না, হারাই ফেলে। সে যখন গ্রামে এসে জানে যে ঠাকুরজি আর বেঁচে নাই, তখন সে হচ্ছে এই যে বিখ্যাত একটা উক্তি দেয়, তার তার কবিয়াল হিসেবে তার গানের মধ্যে ফুটে ওঠে যে এই খেদ মোর মনে, এই খেদ আমার মনে, ভালোবেসে মিটিল না স্বাদ, কুলালো না এই জীবনে, হায় জীবন এত ছোট কেন ভুবনে। আপনার সবাই তারাশঙ্করের হচ্ছে এই উক্তিটার কথা তো জানেন, খুবই বিখ্যাত উক্তি। তো আমরা হচ্ছে এইটা হচ্ছে মনে রাখবো, যদি তারাশঙ্কর রিলেটেড কিছু লেখার সুযোগ পাই এই অংশটা দিব। এইখানে হচ্ছে ওই উপন্যাসে অন্যান্য চরিত্রের কথা বলা হয়েছে যে এই সব চরিত্র এরা কবি গানে জীবন অতিবাহিত করছে। এই ডোম তথা অন্তর্জ শ্রেণী ছাড়াও এখানে ঝুমুর, যে ঝুমুর দলের নাচ, তার মানে আবহ বাংলার একটা সংস্কৃতি, সেটাও এখানে ফুটে উঠছে। তাহলে এখানে দুইটা জিনিস ফুটে উঠলো, একটা হচ্ছে অন্তর্জ শ্রেণী, আর একটা হচ্ছে এই যে বাংলাদেশ বাংলার যে আহ এটাকে কি বলে সাংস্কৃতিক ঐতিহ্য, সেই জিনিসটা এখানে ফুটে উঠছে। আচ্ছা, সেকেন্ড যেটা আমরা পড়বো সেটা হচ্ছে একটা কালো মেয়ের কথা। এটা হচ্ছে তারাশঙ্করের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটা উনি এটা 1971 সালে লিখছে। এইখানে কেন্দ্রীয় চরিত্র তিনটা। একটা হচ্ছে ডেভিড আর্মস্ট্রং। এই যে ডেভিড, যে ইনি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু উনি হচ্ছে বাংলাদেশে মানে মুক্তিযুদ্ধকালীন সময় ছিলেন। ওনার স্ত্রীর নাম হচ্ছে মায়া। তো স্ত্রীকে আহ স্ত্রী হচ্ছে যে মায়া, যে সে হচ্ছে আপনার ওই ভাটিয়ালি গান টান করতো, সঙ্গীতজ্ঞ আর কি। তো স্ত্রীকে সে হচ্ছে হারায় ফেলে, মানে যুদ্ধের মাঝখানে সে তাকে হারায় ফেলে 71 যুদ্ধের সময়। এবং এই ডেভিডের সাথে পরবর্তীতে যার সাথে পরিচয় হয় তার নাম হচ্ছে নাজমা। এই নাজমাই হচ্ছে এই উপন্যাসের মানে কি বলে প্রোটাগনিস্ট ক্যারেক্টার। উনি উনি হচ্ছেন দেখতে কালো, মানে কালো মেয়ে। এখন এই কালো মেয়ের কথার ভিতর দিয়ে কি হয়েছে, কালো মেয়ের যে জীবন, মানে ওই জীবনে এই মেয়ে যা যা হচ্ছে অবজার্ভ করে, যেসব জিনিসের ভিতর দিয়ে যায়, সেগুলো সবই হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড। মানে এই মেয়ের জীবন আচরণের ভিতর দিয়ে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধরে ফুটায় তুলছেন। 71-এর সময় হচ্ছে যেভাবে মা বোনেরা হচ্ছে নির্যাতিত হয়েছে, সেই জিনিসটা ফুটায় তুলছে। নাজমার সাথে কি হয়, সে নতুন জীবনে হচ্ছে যার জন্য কি কি করতে থাকে, সেই কথাগুলো এখানে ফুটে উঠছে এই কালো মেয়ের কথা এই উপন্যাসের মধ্য দিয়ে। এই হচ্ছে আমাদের তারাশঙ্করের যে দুটো উপন্যাস। যদি তারাশঙ্কর রিলেটেড কোনো কিছু আসে লিখতে, মোটা দাগে তিনটা জিনিস আপনারা মাথায় রাখবেন। এক হচ্ছে এই যে উক্তিটুক, এই কয়টা লাইন এটা মনে রাখবেন। তার লেখায় হচ্ছে অন্তর্জ শ্রেণীর কথা ফুটে উঠছে, যেরকম হচ্ছে ডোম। তারপর হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির কথা ফুটে উঠছে, যেরকম হচ্ছে ঝুমুর নাচ। এছাড়া তার লেখায় কি উঠছে, সাঁওতাল। তারপর হচ্ছে আর কারা ছিল, এই যে সাঁওতাল, বাগদি, ডোম, এই ধরনের হচ্ছে যে সম্প্রদায়, সেই সব সম্প্রদায়ের কথা তার লেখায় ফুটে উঠছে। সম্প্রদায়ের কথাগুলো ফুটে উঠছে, যেরকম সাঁওতাল। আর হচ্ছে কি তার লেখায় মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখার কথাও ফুটে উঠছে, সেটা হচ্ছে কালো মেয়ের কথা ওই উপন্যাসের মধ্যে দিয়ে। এই যে কয়েকটা জিনিস জাগায় দিলাম, এই কয়টা জিনিস এইটুকুই শুধুমাত্র তারাশঙ্কর রিলেটেড মনে রাখলে চলবে, এর বাইরে কোনো কিছু মনে না রাখলেও হবে। আচ্ছা, এরপরে আহ আচ্ছা, এর আগে আমরা হচ্ছে শরৎচন্দ্র নিয়ে এই জিনিসগুলো দেখছিলাম। আর একদম শেষে, একদম ক্লাসের শুরুতে আমরা হচ্ছে এই যে শাহ আব্দুল করিম আর হচ্ছে লালন শাহ, মানে হচ্ছে বাউল সঙ্গীত নিয়ে এই জিনিসগুলো দেখছিলাম, যে বাউল লালন শাহ হচ্ছে কিছু গানের কথা আমরা মনে রাখবো, শাহ আব্দুল করিমের হচ্ছে কিছু গানের কথা আমরা মনে রাখবো। এই পর্যন্ত আমাদের পড়া হয়েছে এখন পর্যন্ত। আমরা এখন হচ্ছে নেক্সট যে জায়গায় যাব সেটা হচ্ছে শামসুর রহমান, আর বাকি থাকবে হুমায়ুন আহমেদ স্যার। শামসুর রহমান হচ্ছে আমাদের আজকের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। এবং আমরা হচ্ছে ইয়ে লেখার সময় যে কি বলে কাজী নজরুল হচ্ছে বিদ্রোহী কবিতা পড়ার সময় বলছিলাম যে আমরা এইভাবে হচ্ছে শামসুর রহমান আমাদের পড়তে হবে খুব সুন্দর করে। শামসুর রহমান থেকে যে জিনিসগুলো দেখতে হবে, যে ওনার লেখায় হচ্ছে মিথের ব্যবহার কেমনে হয়েছে, মিথের ব্যবহার গুলা। ওনার লেখায় যে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে জন্য লেখা পরিবর্তন হয়েছে, সেই জিনিসটা আপনার লেখার মাঝখানে প্রশ্নে না আসলেও ফুটাই তুলতে হবে। মানে রাজনৈতিক প্রেক্ষাপট এবং তার লেখার পরিবর্তন, রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা, প্রেক্ষাপটে
ধরেন কবিতা, কিছু কবিতা, ঠিক আছে, সেইগুলা পড়তে হবে আমাদের। এবং এইগুলো একই সাথে হচ্ছে প্রতিবাদী সত্তাও বলা চলে, প্রতিবাদী সত্তা। শামসুর রহমানের দুইটা ছদ্মনাম আছে, একটু বলেন তো কি কি। আর আমরা পড়বো বন্দি শিবির থেকে, এটা আমাদের বেশ ভালো করে পড়তে হবে। বন্দি শিবির থেকে এর ভিতরে যে কবিতাগুলো আছে, প্রায় 38টা বা 40টা মতন কবিতা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাধীনতা তুমি, আর একটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা। তো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এটা আলাদা করেও আসার মতন একটা কবিতা আর কি, যে এই কবিতায় সে কি ফুটায় তুলতে চাইছে। তা আমরা বন্দি শিবির থেকে মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা পড়লেই ওইটার উত্তর করতে পারবো। তার মানে হচ্ছে তার মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গ্রন্থ আমরা পড়তেছি। এই এই কয়েকটা জিনিস হচ্ছে মোটা দাগে শামসুর রহমান থেকে পড়তে হবে। মজলুম আদিব, হ্যাঁ, আর একটা ছিল মইনা। মজলুম আদব যে ছদ্মনামটা, এই ছদ্মনামে হচ্ছে শামসুর রহমান নিজে যে লিখতেন এরকম না। উনি বন্দি শিবির থেকে এই কাব্যগ্রন্থের যে কবিতাগুলা, এই কবিতাগুলো উনি যখন লিখতেন, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় রচনা করা এই কাব্যগ্রন্থের কবিতাগুলা। তো এইগুলা তখন দুইজন গেরিলা যোদ্ধা এসে ওনার কাছ থেকে সংগ্রহ করতো। এবং এইটা তো সামা হচ্ছে মুক্তিযোদ্ধাদের মাঝখানে প্রচার করতে হবে, এটা তো মুক্তিযোদ্ধাদের হচ্ছে এনকারেজ করার জন্য লেখা। তো তখন কলকাতার একজন প্রকাশকের কাছে ওই গেরিলারা হচ্ছে কবিতাগুলা দিয়ে আসতেন। ওই প্রকাশক যখন এটা প্রকাশ করতেন, তখন ওনার ভয় ছিল যে যদি আমি সরাসরি শামসুর রহমানের নাম দিয়ে লিখি, তাহলে ওনার ক্ষতি হইতে পারে, যেহেতু দেশের অবস্থা তখন ভালো না। তখন উনি এই শামসুর রহমানের পরিবর্তে মজলুম আদিব এই নামটা দিয়ে এই ছদ্মনামে লেখাগুলো প্রকাশ করতে থাকেন। এই ছদ্মনামটা হচ্ছে একজন প্রকাশকের দেওয়া। যাই হোক, এটা অন্য ইস্যু। তো আমরা হচ্ছে মোটা দাগে এই কয়েকটা জিনিস হচ্ছে মনে রাখবো। শামসুর রহমান সম্পর্কে আমাদের এই কয়েকটা জিনিস পড়া লাগবে। দেখেন এখানে কি কি বলছে। আহ এই এই শামসুর রহমান ক্লাস রিলেটেড কি এই, এখন শুরু হচ্ছে নাকি আরেকটু আগে হচ্ছে ভাই? আমি মিস আচ্ছা করছিলাম মনে হয়। আচ্ছা, সমস্যা নেই, আপনি এখান থেকে দেখেন। আমরা এখন পর্যন্ত হচ্ছে এই শাহ আব্দুল করিম পড়ছি, তারাশঙ্কর পড়ছি, আর শরৎচন্দ্র পড়ছি। আমি ইচ্ছা করে হচ্ছে ইম্পর্টেন্টটা একটু পরে রাখছি, এই দুইটাই আজকের ক্লাসে রিমেইন। বুঝতেছিলাম যে আপনারা মনে হয় একটু পরে জয়েন করবেন। আচ্ছা, এই শামসুর রহমানই আজকের ক্লাসের মেইন। শামসুর রহমান আর হুমায়ুন আহমেদ মাত্র হচ্ছে শামসুর রহমান আমরা শুরু করলাম। আচ্ছা, তো আহ, যেটা বলতেছি যে শামসুর রহমান নিয়ে হচ্ছে এই স্লাইডের মধ্যে যা যা আছে, মানে মোটামুটি একবার একটু মনোযোগ দিয়ে পড়বেন। এইখানে যথেষ্ট সুন্দর করে সবকিছু যোগ করা আছে, তারপরে তো আমি যা বোঝানো বুঝাই দিব। আচ্ছা, এখানে কি বলছে যে তিনি হচ্ছে নাগরিক কবি, উনি স্বাধীনতার কবি, উনি গণতন্ত্রের কবি, ভালোবাসার কবি, সমাজ ও বাস্তবতার কবি, এরকম নানা অভিধায় উনি অভিষিক্ত। সত্য যেটা, এই কবিতে হচ্ছে খণ্ডিতভাবে কোনো কিছুতেই হচ্ছে অভিষিক্ত করার কোনো সুযোগ নাই। উনি একজন সম্পূর্ণ কবি, মানে সকল জায়গায় ওনার হচ্ছে বিচরণ আছে। 69-এর গণ অভ্যুত্থান যখন হয়েছে তখন ওনাকে প্রবলভাবে আলোড়িত করছে, উনি তখন লেখলেন আসাদের সাথ, যেটা গণ আন্দোলনকে কেন্দ্র করে লেখা। এইখানে হচ্ছে আসাদের সাথে কয়েকটা লাইন এখানে লেখা আছে। যাই হোক, তো যেটাই আসুক পরীক্ষায়, আহ ওনাকে নিয়ে হচ্ছে ইন জেনারেল একটা ইন্ট্রো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ভূমিকায় ওনাকে নিয়ে লেখার চেষ্টা করবেন। এই অংশটুকু দিয়ে দিতে পারেন, ওনার ছদ্মনাম গুলো এখানে নিয়ে আসবেন। যে মজলুম আদিব হচ্ছে ওনার ছদ্মনাম, মইনাক হচ্ছে উনি ছদ্মনাম, এই ছদ্মনামে হচ্ছে ওনার লেখাগুলা প্রকাশিত হইতো। মজলুম আদিব ছদ্মনামে ওনার লেখা প্রকাশিত হইতো, এইভাবেই লিখবেন। ছদ্মনামে লেখা প্রকাশিত হইতো। আমরা তো অন্য সময় লিখি কি যে মজলুম আলীর ছদ্মনামে তিনি লিখতেন, এখানে কিন্তু উনি ওই ছদ্মনামে লেখেন নাই। যেরকম এ নটিভ ছদ্মনামে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত লিখতেন, তার মানে সে নিজের ইয়াতেই সে লিখছে, নিজেই একটা নাম দিছে ওইভাবে। তো এইটা লিখলে যেটা হবে যে যিনি পড়বেন তিনি বুঝবো, আচ্ছা, জানে যে এটা সে নিজে হচ্ছে লেখে নাই, তার অন্য তো এইভাবে দিচ্ছে না। আচ্ছা, তো আমরা প্রথম হচ্ছে তার যে মিথের ব্যবহার আছে সেইখানে যাই। এই জায়গাটা বেশ কঠিন মনে রাখা, ভালোই কঠিন আর কি। তো এইখানে মোটামুটি আমি 4-5টা কবিতার লাইন দিয়ে দিছি। আপনাদের হচ্ছে এত কিছু মনে না রাখতে পারলে মনে রাখার দরকার নেই। আপনারা হচ্ছে 2-4টা কোটেশন যেগুলো সহজ আমি বলে দেবো, সেগুলো মনে রাখতে পারলে রাখবেন। কিন্তু একটা মানে পূর্ণ প্রশ্ন যেরকম উত্তর হওয়া উচিত, যা যা দেখা দরকার সেইভাবে হচ্ছে এটার এখানে দেওয়া হয়েছে। যেরকম পুরাণ বা মিথ হচ্ছে এটা সমাজ জাতির একটা সাংস্কৃতিক মৌলিক উপাদান, এরা সমাজের বিবর্তনের সাথে মিথের ভূমিকাও অনেক কিছু আছে।
গভীর সম্পর্ক আছে, তার লেখার ভিতরে কিভাবে সমকালীন জগতের সাথে এই জগতের সে মিল করে সমান্তরালে লিখছে সেইগুলোর কথা এখানে বলা আছে। আচ্ছা, আমাকে আপনারা একটু বলেন যে আমরা যখন কাজী নজরুল পড়ছিলাম তখন আমি বুঝাইছিলাম আপনাদের যে মিথের ব্যবহার জিনিসটা যদি প্রশ্নে আসে সেটা দ্বারা আসলে কি বোঝায়, কি বুঝছেন আপনারা আমাকে একটু কি বলতে পারেন যে মিথের ব্যবহার এই কথাটা হচ্ছে কিভাবে লিখতে হয় বা। মানে এটা হচ্ছে কোনো একটা ঐতিহাসিক কোনো একটা প্রেক্ষাপট থাকে, সেটার সাথে হচ্ছে মিলানো, কবিতার সেটার ওই সাথে অংশটাকে কবিতার আচ্ছা অংশটা। আচ্ছা, ঐতিহাসিক যে প্রেক্ষাপট আছে সেটা তো শাশ্বত সত্য, আর ওই কবির যে নিজের যে সত্তা আছে বা যে কথাটা আপনি বলতে চাইতেছেন সেটার সাথে ওই জিনিসের একটা মিল আছে। এই জিনিসটারে প্যারালালি যে উপস্থাপন করার জন্য উনি যদি যখন ওই রূপকের সাথে মানে মিথের সাথে যদি তুলনা করেন সেইটাই হচ্ছে মিথের ব্যবহার। এইটা তার মানে হচ্ছে যেরকম আমরা বিদ্রোহী কবিতার মধ্যে পড়ছিলাম পরশুরামের কঠোর কুটাল, তখন আমরা বলছিলাম যে তার মানে কি তিনি আহ, পৃথিবীর বুক থেকে হচ্ছে নিক্ষত্রিয় করতে চান, মানে হচ্ছে এইসব যুদ্ধ টুদ্ধ বন্ধ করতে চান, যেটা পরশুরাম করছিল। তার মানে দুইটা জিনিসের মিল আছে, চিন্তা চেতনায় মিল আছে, তখন ওই জিনিসটার ব্যবহার করা হয়। একইভাবে এইখানেও সেম ঘটনা হবে, উনি যেটা বিশ্বাস করেন সেটার সাথে ঐতিহাসিক মিথের যে অরিজিনাল যে মিনিং আর কি সেইটার সাথে প্যারালালি আগাবে, যেরকম সেই কথাগুলো এখানে বলা আছে। যেরকম দেখেন উনি কি বলছে যে শাসকের অত্যাচার নির্যাতন যখন বাংলাদেশের জনগণের উপর চলছিল তখন কবি স্যামসনের মতোই আশাবাদী ভূমিকা গ্রহণ করে অপেক্ষা করেছেন সুদিনে। তিনি বিশ্বাস করতেন একদিন সুদিন আসবে, এই অত্যাচার নির্যাতনের হচ্ছে অবসান ঘটবে, শেষ পর্যন্ত জনগণ জয়ী হবে। শামসুর রহমান হচ্ছে বাস্তবতা চিত্রিত করেছেন বাংলাদেশ স্বপ্ন দেখে এই কাব্যগ্রন্থের নেকড়ের মুখে আফ্রোদিতি এই কবিতায়। এখন এই যে বাংলাদেশ স্বপ্ন দেখে, বাংলাদেশ স্বপ্ন দেখে কি যে জনগণের জীবনে একদিন সুদিন ফিরে আসবে, জনগণ হচ্ছে আহ সুশাসন ফিরে পাবে। আর একটা ব্যাপার হচ্ছে এই ওনার প্রত্যেকটা কাব্যগ্রন্থের রচনা সাল দেখলে আগেও একদিন আপনাদের বলছিলাম প্রেক্ষাপট বোঝা যায়। 1977 সালে বাংলাদেশ যে স্বপ্নটা দেখতেছিল ওনার এই কবিতায় সেগুলোই ফুটে উঠছে। 75 পরবর্তী সময় স্বাভাবিক, তখন রাজনৈতিক কি অবস্থা আমরা সবাই জানি। তো সেই কাব্যগ্রন্থে একটা কবিতা কি নেকড়ের মুখে আফ্রোদিতি, এইখানে কি বলছে দেখেন। এইখানে ডায়োমিডিস হচ্ছে পুত্র, ওর বাবা হচ্ছে ওর বাপ হচ্ছে হচ্ছে স্যামসন, হ্যাঁ এই স্যামসনের পুত্র থাকে ডায়োমিডিস। তো ডায়োমিডিসের আঘাতে হচ্ছে প্যারিসকে উদ্ধার করতে গিয়ে দেবী আফ্রোদিতি আহত হয়েছিলেন। কবি নিজেকে আহত দেবী আফ্রোদিতির সমান্তরাল চিন্তা করছেন, চিন্তা করে এভাবে লিখছেন, হে নিশীথ, আজ আমি কিছুই করতে পারবো না, আমার মগজে ফণিমনসার বন বেড়ে ওঠে, দেখি আমি পড়ে আছে যুদ্ধ বিধ্বস্ত পথে কি একাকী, ভীষণ আহত আমি নেত্রের মুখে আফ্রোদিতি। ভীষণ দেখি আমি পড়ে আছে যুদ্ধ বিধ্বস্ত পথে কি একাকী, ভীষণ আহত আমি নেত্রের মুখে আফ্রোদিতি। 2 লাইন পারলে মুখস্থ করবেন, না পারলে 1 লাইন মুখস্থ করবেন। আর যদি মোটে না পারেন তাহলে হচ্ছে এই নেকড়ের মুখে আফ্রোদিতি, এইখানে হচ্ছে আফ্রোদিতি যেভাবে হচ্ছে আহত হয়েছিল কিন্তু সে হচ্ছে সুদিনের অপেক্ষায় চলতেছিলেন, কবি স্যামসনের ভাষায় যেভাবে ফুটে উঠছে সেইটা হচ্ছে বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থে নেকড়ের মুখে আফ্রোদিতি কবিতায় লেখক সেভাবে সুদিনের অপেক্ষা করছেন, এই কথাগুলো বলবেন। কবিতার লাইন দিতে পারলে ভালো হয়, অ্যাটলিস্ট এই একটা লাইন দিতে পারলেও ভালো হয়। সেকেন্ড যেটা, সেকেন্ড দেখেন হচ্ছে এটা কি, আচ্ছা অ্যাটলিস্ট হিলে আপনারা সবাই এটা পড়ছেন, মানে কি এটা? উইক পয়েন্ট। এই উইক পয়েন্ট যেরকম অ্যাটলিস্টের ছিল সেরকম শামসুর রহমানের একটা উইক পয়েন্ট আছে, কি দেখেন, অতিক্রান্ত যৌবনে কবি শামসুর রহমানের ভিতরে প্রবল মৃত্যু চেতনা জেগে ওঠে। মাত্র 50 পেরিয়ে কবির মনে যে মৃত্যু ভীতি জেগেছিল তারই বহিঃপ্রকাশ ঘটেছে অ্যাকিলিসের গোড়ালি কবিতায়। প্যারিসের নিক্ষিপ্ত, তার মানে ওনার যে ভিতরে একটা মৃত্যু ভয় জাগছে এটা ওনার একটা দুর্বল দিক, সেই দুর্বল দিকটাকে উনি ওই যে অ্যাকিলিসের গোড়ালি তার মানে অ্যাকিলিসের সাথে তুলনা করে এই তার মানে জিনিসটা কি বুঝতে পারছেন, তার যে দুর্বল দিক এবং লেখকের যে মৃত্যু চেতনা সেই যে দুর্বল দিক, এই দুর্বল দুইটা জিনিসটা উনি সমান্তরালে হচ্ছে এখানে উপস্থাপন করছে। উনি কি লিখতেছেন যে জমের ইগল দৃষ্টিতে খোঁজে খালি আমার ধস্ত এ অস্তিত্বের অ্যাকিলিসের গোড়ালি। যদি মনে রাখতে পারেন তো মনে রাখলেন, নইলে হচ্ছে কবিতার দিয়ে তার যে মৃত্যু চেতনা যে ভয় সেটা হচ্ছে অ্যাকিলিসের হিল যেভাবে হচ্ছে আমরা বুঝি সেইটার সাথে উনি নিজের তুলনা করে লিখছেন, এইভাবে আমরা এটা লিখবো। তাহলে একটা দেখলাম কোনটা, একটা হচ্ছে নেকড়ের মুখে আফ্রোদিতি আর একটা দেখলাম অ্যাকিলিসের গোড়ালি, এই দুইটা কবিতা আমরা দেখলাম। আচ্ছা,
ওমারের স্বপ্নময় হাত, এখানে হচ্ছে ডিটেল লেখা নেই, এটা বাদ দিলাম। ইকারুসের আকাশ, এটা বেশ আমরা ভালো জানি। এখানে কি হয়েছে দেখেন, এই যে ইকারুস যে থাকে, ইকারুস কি হয়েছে, ইকারুসের হচ্ছে একটা মোমের পাখনা থাকে, মোমের পাখনা। তো সে পাখনা নিয়ে উঠতে উঠতে অনেক উপরে উঠতে উঠতে একসময় হচ্ছে সূর্যের কাছাকাছি চলে যায়, যখন ওই পাখনাটা গলতে শুরু করে। এখন ইকারুসের এই পরিণতি হচ্ছে শামসুর রহমান হচ্ছে নিজের সত্তায় অনুভব করছেন। এখন ইকারুস যে এই যে উঠতে উঠতে সূর্যের কাছে যে তার মোমের পাখনা গলে গেছে, এইটা আবার হচ্ছে মানে ডেডলাস কিভাবে উপস্থাপন করছে যে এটা আমার পুত্রের একটা বীরত্বের দিক, যে সে এরকম এত উপরে উঠছে। সেটা হচ্ছে শামসুর রহমানের নিজের সত্তায় কিভাবে ফুটাই তুলছে। জেনেও নিয়েছি বেছে অসম্ভব উত্তপ্ত বলয়, পাখা মেলবার আমি, যদি আমি এড়িয়ে ঝুঁকি রাজ নিরাপদ নিচে উড়ে উড়ে গন্তব্য যেতাম পৌঁছে, তবে কি পেতাম এই অমরত্বের শিহরণ। এইগুলো আসলে হচ্ছে মানে লেখা আমাদের মানে প্র্যাকটিসে না থাকলে হচ্ছে লেখা আসাটা খুব টাফ। মানে আমি যে পড়তেছি আপনারা বুঝতে পারতেছেন যে আমিও বেশ বাধা পাইতেছি আর কি পড়তে গেলে। তো তার হচ্ছে ইকারুসের আকাশ, এই কবিতার এই কাব্যগ্রন্থের মধ্যে দিয়ে তিনি হচ্ছে ইকারুসের যে ঘটনা, তার যে মোমের পাখনা গলে যাওয়ার যে ব্যাপারটা, সেটার সাথে উনি হচ্ছে নিজের সত্তাকে তুলনা করতে পারছেন। এই তিনটা একটু আমরা কঠিন জিনিস দেখলাম, এবার আমরা একটু সহজ জিনিস দেখবো, যেটা হচ্ছে আমরা বন্দি শিবির থেকে লিখবো আর কি। এই যে ইকারুসের কথা এই পর্যন্ত গেছে, এরপরে দেখেন কি হয়েছে, বলতেছে যে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এখানে একটু ফন্ট ভাঙছে, আমরা হচ্ছে এইটুক মনে রাখি। আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। খান্ডব দাহন জিনিসটা কি? আপনারা জানেন যে এটা হচ্ছে মহাভারতের একটা ঘটনা। অগ্নি মানে তো আগুন জানেন, অগ্নি হচ্ছে হিন্দুদের কিছু বেসিক দেবতা আছে, যেরকম সূর্যদেব, অগ্নিদেব এরকম। তো অগ্নি একবার হচ্ছে ভীষণ তিনি ক্ষুধার্ত। তো তার ক্ষুধা মিটানোর জন্য পঞ্চপাণ্ডবরা করছে কি, একটা ফুল বন রে আটকায় ফেলছে, এবং এই পুরা বনটার চারপাশ দিয়ে হচ্ছে আগুন ধরায় দিছে। ধরায় বলতেছে যে অগ্নি দেবতার উদ্দেশ্যে এটারে দান করছে যে আপনি এই পুরা বনটারে হচ্ছে খায় আপনার খিদা নিবারণ করেন। এখন ওর মাঝখানে যত ওই যে পশু পাখি ছিল, গাছপালা ছিল, সবকিছু তো নিধন হইতেছে। এই যে বনের যে দাহন, এইটাই হচ্ছে খান্ডব দাহন। এই ঘটনাটা হচ্ছে খান্ডব দাহন। তার মানে যে খান্ডব দাহন যে ঘটনাটা, এইটা আসছে কই থেকে, মহাভারত থেকে। তারা এটা করছিল, এই পঞ্চপাণ্ডব করছিল, চতুর্দিকে বেষ্টন করে খান্ডব অরণ্যে আগুন ধরায় দিছে। তাহলে খান্ডব যে অরণ্য ছিল, সেই খান্ডব অরণ্য কি হয়েছে, দাহন হয়েছে, এই জন্য নাম হচ্ছে খান্ডব দাহন। এখন এটা মুক্তিযুদ্ধের ভিতরে কি হয়েছে, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। আমরা 52 সালে একবার রক্ত গঙ্গায় ভাসছি, আমরা 71 সালে একবার রক্ত গঙ্গায় ভাসতেছি। তাহলে এরকম কতবার আমাদের রক্ত গঙ্গায় ভাসতে হবে, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। মানে আমাদের এই যে মানে পূর্ব বাংলার এই যে ভূমি, এই ভূমিতে আর কতবার হচ্ছে সবাই এসে আক্রমণ করে হচ্ছে আমাদের মানে বারবার এইখান থেকে হচ্ছে রক্তপাত করতে হবে, সেটা কতবার, সেইটার সাথে উনি তুলনা করছেন। এই অংশটুকু কি লিখতে পারবেন ঠিকভাবে? এইটা কয়েক জায়গায় ব্যবহার করতে হবে, মানে শুধু যে মিথের ব্যবহারের মধ্যে তা না, এটা আমরা এই একই জিনিস কয়েক জায়গায় ব্যবহার করব। মিথের ব্যবহারে করব, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে রচনা সেটার ভিতরে করব, বন্দি শিবির থেকে যদি আসে সেটার ভিতরে করব, বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থ আসলে, আর তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এই কবিতাও আসতে পারে। তার মানে ওনারা নিয়ে যে চারটা প্রশ্ন আসার মতন আমি বলছি, তার প্রত্যেকটাতেই হচ্ছে এই জিনিসটুকু আমাদের লিখতে হবে। এটা কি লিখতে পারবেন ব্যাখ্যা করে ঠিকঠাক ভাবে? ভাইয়া মনে হচ্ছে পারবো শেষের অংশটুকু। আচ্ছা, আমরা এই কাব্যগ্রন্থের আরো কিছু জিনিস দেখব। আর আহ, সবসময় চেষ্টা করবেন কি, যেটা জানেন এটা আমি শুরুর দিকে যখন ঈশ্বরচন্দ্র গুপ্ত বা অন্যান্য কবিতার এই যে বিহারীলাল দু একটা করে লাইন মুখস্থ করেছিলাম, তখন আপনাদের বলছি যে অ্যাটলিস্ট এমন কিছু লাইন পড়বেন যেটা ওই রাইটার নিয়ে আসলেই আপনাদের লিখতে হবে। তো সেরকম হচ্ছে এই যে উপরে গুলো বললাম যে মনে রাখা কঠিন, না পারলে না লিখবেন, খালি নাম দিয়ে লিখবেন, কিন্তু এইটা মনে রাখবেন, এটা অবশ্যই মনে রাখবেন এবং এটা অবশ্যই লিখবেন।
আচ্ছা, এরপর এবং ব্যাখ্যা করে লিখবেন। এরপরে আসি আমরা হচ্ছে বন্দি শিবির থেকে। বন্দি শিবির থেকে ভিতরে কি কি আছে দেখেন। বন্দি শিবির থেকে মানে কি, 1971 সালে আমাদের এই ভূখণ্ডটা কি ছিল, বন্দি ছিল। তো সেই জায়গা থেকে সেই সেই স্থানে উনি হচ্ছে বসে আছেন, বসে হচ্ছে উনি পুরো জায়গাটা দেখতেছেন, এই শিবিরটার এই বন্দি শিবিরটাকে উনি দেখতেছেন, উপলব্ধি করতেছেন এবং ওইখান থেকে লিখতেছেন। উনি কিন্তু এইখানে হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই, উনি ওই বন্দিত্ব বরণ করছে, মানে বন্দি থাকা অবস্থা হচ্ছে তার আশপাশে যে কিছু যা কিছু হইতেছে সেটা উনি ওনার লেখার ভিতরে প্রকাশ করে দিচ্ছেন। উনি কি বলছে দেখেন, প্রাণ ভয় সন্ত্রস্ত কারা, পুরুষ মহিলা ছেলে মেয়ে বুড়ো সবাই, শহর জুড়ে পাকিস্তানি সেনাদের অত্যাচার হইতেছে, গোলাগুলি হইতেছে, লাশের পর লাশ পড়তেছে। এইখানে উনি হচ্ছে কি লিখছেন দেখেন, সমস্ত শহরে সৈন্যরা টহল দিচ্ছে, যথেচ্ছ করছে গুলি, দাগছে কামান, এখন চালাচ্ছে ট্যাঙ্ক যত্রতত্র, মরছে মানুষ পথে ঘাটে যেন ঘরে, পথে ঘাটে ঘরে মরছে মানুষ পথে ঘাটে ঘরে, যেন প্লেগ বিক্ত রক্তাক্ত ইঁদুর। আর কিছু মনে না রাখলে হচ্ছে এইটুকু মনে রাখবেন, মরছে মানুষ পথে ঘাটে ঘরে, যেন প্লেগ বিক্ত রক্তাক্ত ইঁদুর। পথের কুকুর কবিতায় এইটা লিখছে। এটার মানে কি, যখন প্লেগ হইছে তখন হচ্ছে প্রচুর মানুষ হচ্ছে কি মারা যাইতেছিল। তো রাস্তায় হচ্ছে তখন দেখা যাইতো কি, যখন ইঁদুর গুলা এরকম, মানে মানুষ ইঁদুর মারতেছে খুব, তো ইঁদুরের হচ্ছে যে ইঁদুর মরে মরে রাস্তায় পড়ে রয়েছে, প্রচুর ইঁদুর হচ্ছে মারা যাইতেছে। তাই ইঁদুর গুলা তার অত আমাদের ইম্পর্টেন্ট প্রাণী না, কিন্তু ওই প্লেগ বিক্ত রক্তাক্ত ইঁদুর যেরকম পড়েছিল, ঠিক সেই সময় মুক্তিযুদ্ধের মধ্যে কি হয়েছে, মানুষের লাশগুলো এরকম রাস্তায় পড়ে আইছে। তো ওই রাস্তায় মানুষের পড়া লাশগুলা দেখা ওনার মনে হয়েছে কি, এইটা যে প্লেগ বিক্ত যে রক্তাক্ত ইঁদুর, তাদের মতন, সেই ইঁদুরের মতন অকালে তাদের প্রাণ যাচ্ছে, সেটা ওনার মনে হয়েছে বলে ওটা উনি তুলনা করছে। আচ্ছা, এটা হচ্ছে পথের কুকুরে। যদি বন্দি শিবির থেকে আসে, একটা কবিতার নাম লিখতে হবে, ওই কবিতার দু একটা চরণ লিখতে হবে। আচ্ছা, এইখানে আর একটা উল্লেখযোগ্য বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের কি, মধুস্মৃতি। মধুস্মৃতি হচ্ছে ঢাকা ভার্সিটির যে মধুর ক্যান্টিন ছিল সেইটা, আপনারা দেখছেন না মধুর ক্যান্টিন? দেখবেন হচ্ছে এই মধুসূদনের একটা মানে ভাস্কর্যের মতন আছে, তার একদম এরকম হাফ বডি দিয়ে ক্যান্টিনের সামনে হচ্ছে দেওয়া আছে। তো ওই মধুস্মৃতি, ওনার নাম হচ্ছে কি, শ্রী মধুসূদন দে। মধুদা বলে সবাই তারা ডাকতো। মধুর ক্যান্টিনে এই দেশের কি হইতো, জাতীয় আন্দোলনের বীজ গৃহ ছিল, মানে ওইখানে বসে সব আন্দোলন নিয়ে আলাপ আলোচনা হইতো। 71-এ 25শে মার্চে কি হইলো, মধুদারে হচ্ছে এই ঘাতকরা নির্মম ভাবে হত্যা করে। এই মধুদার স্মৃতির উদ্দেশ্যে করে কবি রচনা করছেন অমর কবিতা মধুস্মৃতি। এইখানে মানে বোঝানোর জন্য হচ্ছে আমি অনেকখানি লিখছি, এতখানি তো আমরা পরীক্ষায় লিখবো না বা মনেও রাখবো না। আপনার নীল লুঙ্গি মিশেছে আকাশে, যেন ভাসমান কাউন্টার, বেলা যায় বেলা যায়, ত্রিকালজ্ঞ পাখি ওড়ে, কখনো স্মৃতির খড়কুটো ব্যাকুল জমায়, আপনার স্বাধীন সহিষ্ণু মুখ, হায় আমরা তো বন্দি আজও মেঘের কুসুম থেকে, জেগে ওঠে ক্যাশ বাক্স রঙিন বেলুন হয়ে পড়ে, বিশ্বাস করুন ভার্সিটি পাড়ায় গিয়ে আজও মধুদা মধুদা বলে খুব ঘনিষ্ঠ ডাকতে সাধ হয়। এইটুক মনে রাখতে পারেন যেটুক সহজ, অথবা ত্রিকালজ্ঞ পাখি ওড়ে, কখনো স্মৃতির খড়কুটো ব্যাকুল জমায়। আপনার এটাও মনে রাখতে পারেন, মানে যে অংশটা আপনার মনে রাখতে সুবিধা হয় এরকম জাস্ট একটা চরণ মনে রাখলেই হবে। এখানে ওইভাবে হচ্ছে চরণ মিলায় তো লেখা না, আপনাদের সারাংশ সময় যেরকম পড়াইছিলাম যে একদম যেখানে হচ্ছে জ্যোতি চিহ্ন আছে সেই পর্যন্ত একটা না পড়তে হবে, তো ওরকম একটা লাইন আপনারা মুখস্থ রাখবেন যে মধুস্মৃতি কবিতায় তিনি এইভাবে বলছেন। তাহলে হচ্ছে আমরা এখানে দুইটা বললাম, একটা হচ্ছে পথের কুকুর বললাম, যেখানে হচ্ছে প্লেগ বিক্ত রক্তাক্ত ইঁদুর এটার কথা বলা হয়েছে। আর একটা বললাম আচ্ছা মধুস্মৃতি বললাম, যেখানে হচ্ছে ত্রিকালজ্ঞ পাখি ওড়ে, কখনো স্মৃতির খড়কুটো ব্যাকুল জমায়। দুইটা জিনিস বললাম। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে স্বাধীনতা থেকে ওই যে ওইটা পড়ছি, খান্ডব দাহন, ওইটা লিখতে পারবো। দেখো ওটা আমাদের পরে আবার আছে। আচ্ছা, কবি হচ্ছে মুক্তিযুদ্ধে যান নাই, তিনি প্রত্যক্ষ অভিজ্ঞতা তার ছিল না, ছিল দেশপ্রেম, সেই দেশপ্রেমে অভিজ্ঞ হয়ে তিনি একাধিক কবিতা লিখছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে কি, তুমি আসবে বলে হে স্বাধীনতা। এইখান থেকে আমরা কি কি বলবো, প্রথমে এটা তো আমরা আগে পড়ছি, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর, এখানে তো মুছে গেল হবে, স্মৃতি সিঁদুর মুছে গেল হরিদাসী। এই জিনিসটার ভিতর দিয়ে কি ফুটে উঠছে বলেন তো? অসাম্প্রদায়িকতা। এটা অবশ্যই উল্লেখ করতে হবে যে শামসুর রহমানের কবিতায় অসাম্প্রদায়িক সত্তা কি। এখানে অসাম্প্রদায়িকতা কিভাবে ফুটে উঠছে আমাকে একটু বলেন তো।
এখানে একজন মুসলমানের কথা বলা হয়েছে, আবার একজন হিন্দুর কথাও বলা হয়েছে এইভাবে। হ্যাঁ, এইভাবে। তো এইটাই হচ্ছে অসাম্প্রদায়িকতা, তার লেখায় ফুটে উঠছে। তার লেখায় হচ্ছে একই সাথে সকিনা বিবির কথা বলা হয়েছে, আবার হরিদাসের কথা বলা হয়েছে। লাইন মনে না থাকলে এইভাবে বলবেন। আর অবশ্যই এটা যদি মনে রাখার চেষ্টা করবেন, মনে রেখে লিখতে পারলে তো ভালো। আচ্ছা, তারপর হচ্ছে তিনি রূপকের আশ্রয় নিয়ে লিখছেন, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। হ্যাঁ, দানবের মতো চিৎকার করতে করতে, মানে দানব যেভাবে আসে, পাকিস্তান হানাদার বাহিনীর যে ট্যাঙ্ক গুলো যখন আসতো তখন তেমনটাই মনে হইতো। এই তিনটা লাইন হচ্ছে আমরা স্বাধীনতা তুমি তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এখান থেকে মনে রাখবো। আচ্ছা, আর কিছু মনে না রাখলেও হচ্ছে এই 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 কয়টা মনে রাখবেন, এই দুই লাইন আর এইটা। আর কিছু মনে রাখলো না রাখলেও এটা অবশ্যই মনে রাখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা হচ্ছে বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের, মানে বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের বন্দি শিবির থেকে যে কবিতাটা, সেই কবিতার থেকে এটা হচ্ছে লেখা। যে অথচ এদেশে আমি আজ রণবদ্ধ এ বন্দি শিবিরে, মাথা খুঁড়ে মরলেও পারি না করতে উচ্চারণ, মনের মতন শব্দ কোনো, মনের মতন সব কবিতায় লেখার অধিকার করেছে হরণ। তার মানে সে চাইলে হচ্ছে মনের মতন কোনো শব্দ ব্যবহার করতে পারে না, সেই কবিতাগুলো লেখার যে অধিকার তারা হচ্ছে হরণ করছে। এটা মনে রাখতে পারলে রাখলেন, না রাখতে পারলে ক্ষতি নেই। এরপর হচ্ছে তার লেখায় বাংলাদেশের যে প্রকৃতি বা বাংলাদেশের যে গ্রাম্য কি বলে ইমেজ যেটা, সেটা হচ্ছে ফুটে উঠছে। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম মনের অবাধ সাঁতার, এটা অবশ্যই মনে রাখবেন এবং লেখার চেষ্টা করবেন। এটা হচ্ছে স্বাধীনতা তুমি কাব্যগ্রন্থের অন্তর্গত আর কি, এই সরি, স্বাধীনতা তুমি কবিতার অন্তর্গত। স্বাধীনতা তুমি কবিতায়। আচ্ছা, তারপর হচ্ছে গ্রামীণ যে আমরা যে সত্তা দেখতে পাই, যে কুকুর অমন তুলে গেলে রোদ্রের খেলা, খোকার গায়ে রঙিন কর্তা, এটা মনে রাখলে লিখলাম, না রাখলে না লিখলাম, সমস্যা নেই। আচ্ছা, এখন পর্যন্ত আমরা হচ্ছে তাহলে বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের কি কি কবিতার নাম পড়ছে একটু আমাকে বলেন তো। তোমার জন্য হে স্বাধীনতা, পথের কুকুর স্বাধীনতা তুমি। হ্যাঁ, আরেকটা পড়ছে মধুস্মৃতি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তারপরে বলছি স্বাধীনতা তুমি, আর একটা দেখছি হচ্ছে পথের কুকুর, তারপরে বন্দি শিবির থেকে নিজেই একটা কবিতার নাম, বন্দি শিবির থেকে। আচ্ছা, যদি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থের কথা আসে অবশ্যই এটা দেখবেন। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই কবিতাটা আলাদা করে আসার মতন ইম্পর্টেন্ট একটা কবিতা। যে এই কবিতা হচ্ছে কি ফুটে উঠছে, কিভাবে মানে মুক্তিযুদ্ধের চেতনা এখানে ফুটে উঠছে, বা মুক্তিযুদ্ধের সময়কার দিক কিভাবে ফুটে উঠছে সেটা পড়তে হবে। আর এইগুলো হচ্ছে আমাদের লেখার মাঝখানে আমরা পারলে লেখার চেষ্টা করব। আর আমরা করছি মিথার ব্যবহার, মিথার মধ্যে কি করছি, ওই যে অ্যাকিলেসের গোড়ালি, তারপর চিকারুসের কথা ফুটে উঠছে, আফ্রোদিতির কথা ফুটে উঠছে, খান্ডব দাহন এটা ফুটে উঠছে, এইগুলো হচ্ছে মিথের ব্যবহার। ঠিক আছে, তাহলে মিথের মধ্যে আমরা হচ্ছে কি কি বললাম, একটা পড়লাম হচ্ছে আফ্রোদিতি, তারপর হচ্ছে একটা বললাম ইকারুস, তারপরে আর কি পড়ছি, অ্যাকিলিসের গোলার্লি, আর ওটা পড়ছি খান্ডব দাহন। এগুলো আমরা মোটামুটি পড়ছি তাহলে লেখার মতো। আচ্ছা, এরপরে আমরা দেখি সে যে প্রতিবাদী কবি, প্রতিবাদী কবি কি হিসাবে, এবং উনি যে রাজনৈতিক কবি বা ওনার যে রচনায় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে যে লেখার চেঞ্জ হয়েছে, কি বলে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গাটা এটা আমাদের মাস্ট করতে হবে, এবং লেখার মাঝখানে এটা ফুটাই তুলতে হবে। শামসুর রহমান সম্পর্কে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, শামসুর রহমান হচ্ছে স্বৈর শাসক আইয়ুব খানেরকে বিদ্রুপ করে 58 সালে সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকায় লিখছে কি, হাতির সুর কবিতা। এই কবিতায় সে হচ্ছে স্বৈরশাসক আইয়ুব খানকে বিদ্রুপ করে লিখছে। এরপর 66-67 সালে যখন এই যে বাংলাদেশ অবিসংবাদিত নেতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কারাগারে ছিলেন, মানে 66 6 দফার পরে, তখন তিনি তার অসাধারণ কবিতা লিখলেন টেলেমেকাস। তাহলে এটা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে, তিনি যে 6 দফা আন্দোলনের সময় কারাগারে ছিলেন সেই সময়ের প্রেক্ষাপটে টেলেমেকাস লেখা। তাহলে দুইটা দেখলাম, হাতির সুর, টেলেমেকাস। 68 সালে কি আসলো, রোমান হরফে হচ্ছে
আইয়ুব খান কি বললেন যে বাংলা ভাষাটা রোমান হরফে লেখার একটা প্রস্তাব দিলেন। সেই প্রস্তাবের বিরুদ্ধে বিভিন্ন কবি, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক, সংস্কৃতি সব এর বিরুদ্ধে বিবৃতি দিলেন। এর মধ্যে শামসুর রহমানও বিবৃতি দিছিলেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি তিনি সেই সময় ক্ষুব্ধ হয়ে লিখলেন তার মর্মস্পর্শী কবিতা বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। এর চেয়ে সুন্দর কবিতা আসলে হয় না। আচ্ছা, এইটা আবার কিন্তু না করা থাকলে আপনারা আবার কেন 52 ভাষা আন্দোলন নিয়ে এখানে আবার লিখে দিলেন যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা বর্ণমালা দুঃখিনী বর্ণমালা। এটা কিন্তু ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে না, এটা 68 সালে সে রোমান হরফে যে ওইটা বাংলা লেখার একটা প্রচেষ্টা চালাইছিল সেটার বিরুদ্ধে লেখা। এরপরে তাহলে আমরা কি পাইলাম, 58 সালে একটা পাইছি 66 দফার প্রেক্ষাপটে একটা পাইছি টেলেমেকাস, তারপরে পাইছি বর্ণমালা দুঃখিনী বর্ণমালা, তিনটা পাইছি। এরপর 1969 সালে কি হয়েছে, এই যে আপনার গুলিস্তানে কি হলো, আসাদ মারা গেল আপনার ইয়ার সময় 69 গণ অভ্যুত্থানে। তখন আসাদের যে রক্তাক্ত শাক সেটা নিয়ে পতাকা বানিয়ে মানুষ মিছিলে বেরোইলো, সেটা দেখে উনি লিখলেন আর একটা বিখ্যাত কবিতা আসাদের শাক। 70 সালে কি হইলো, দক্ষিণাঞ্চলে মানুষ মানে ঘূর্ণিঝড় হইলো, সেই ঘূর্ণিঝড়ে কাতর কবি লিখলেন আসুন আমরা আজ ও একজন জেলে নামক কবিতা। এটা মনে রাখাটা একটু টাফ, মনে না রাখতে পারলে এটা অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নাই। বা রাজনৈতিক জিনিসের সাথে এটা সম্পর্কিত না। তাহলে আমরা একটা পড়লাম হাতির সুর, একটা পড়লাম টেলেমেকাস, বর্ণমালা দুঃখিনী বর্ণমালা, আসাদের সাথ, চারটা পড়লাম। আচ্ছা, এরপরে তিনি তো 71 মুক্তিযুদ্ধের সময় তিনি লিখছে স্বাধীনতা তুমি, আর একটা লিখছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা। এই দুইটার নাম আমাদের অলরেডি মুখস্থ, 6টা হইল। 1987 সালে সে এরশাদের যে স্বৈরশাসন সেটার প্রতিবাদে কি করছে, দৈনিক বাংলার প্রধান সম্পাদকের পদ থেকে সে পদত্যাগ করছে। তখন আসলে সংবাদপত্র ওইভাবে লেখালেখির সুযোগটাও ছিল না। 87 সালে পরবর্তী 4 বছর তিনি 4 বছর 4টা জিনিস লিখছে। প্রথম বছরে লিখছে শৃঙ্খল মুক্তির কবিতা, দ্বিতীয় বছর লিখছে স্বৈরাচারের বিরুদ্ধে কবিতা, তৃতীয় বছর লিখছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা, এরপর লিখছে সন্ত্রাসী বিরুদ্ধে কবিতা। এগুলো মনে রাখলে মনে রাখবেন। অথবা আবার 91 সালে যখন এরশাদ পতন হইলো তখন লিখলেন গণতন্ত্রের পক্ষের কবিতা। ওই টাইম পিরিয়ডে ওনার একটা বিখ্যাত কবিতা আছে, নাম বলতে কাব্যগ্রন্থ আছে, কাব্যগ্রন্থটার নাম বলতে পারেন এরশাদের বিরুদ্ধে লেখা? অদ্ভুত ভূত উটের পিঠে চড়ে চলছে স্বদেশ, এরকম একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এইটা। আচ্ছা, তাহলে আমরা এখানে ওনার যে উনি যে একজন রাজনৈতিক কবি বা ওনার যে রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের সাথে সাথে ওনার যে লেখা চেঞ্জ হয়েছে, বা উনি যে একজন প্রতিবাদী কবি, এই জিনিস আসলে কি একদম ব্যাখ্যা করে প্রেক্ষাপট সহ লিখতে পারবেন না এই জিনিসগুলা? আর কিছু না লিখলেও হাতির সুর, টেলেমেকাস, বর্ণমালা দুঃখিনী বর্ণমালা, আসাদের শাক, স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এই 6টার নাম তো আমরা লিখতে পারবো নাকি পারবো না? জি জি ভাই, পারবে। এখন ধরেন যদি এমন প্রশ্ন আসে যে শামসুর রহমানকে নিয়ে একটা লেখো, ওই যে শামসুর রহমানের যে কোনো একটা গ্রন্থের সমালোচনা করো, যদি এইটা আসে, আপনারা কোন গ্রন্থ সমালোচনা করবেন? বন্দি শিবির থেকে। আচ্ছা, করলাম। এখন ওই বন্দি শিবির থেকে যখন আমরা সমালোচনা করব, বলবো যে বন্দি শিবির থেকে, ওটা নিয়ে কিন্তু আরো অনেক কিছু আমাদের দেখা লাগবে যে এটা প্রকাশকাল কি, মানে সমালোচনা যে জিনিসগুলো দেখতে হয়। ওটা 73 সালে হয়েছে নাকি 72-এ? 73-এ মনে হয়। তারপর আমরা একটু নিচে গেলে দেখতে পাবো কত সালে এটা প্রকাশ হয়েছে। 72 হয়েছে। লেখাগুলো সবই 71 সালে লেখা, এপ্রিল থেকে ডিসেম্বর এই টাইম পিরিয়ডে। ওইখানে কতগুলো কবিতা আছে, 38টা বা 43টা, আমি ভুলে গেছি। তারপর ওইখানে কয়েকটি ইম্পর্টেন্ট কবিতার নাম, যেমন অলরেডি কয়েকটা আমরা পড়ছি। তারপরে একটা কবিতা আর একটা বিখ্যাত ছিল প্রাত্যহিক, এটাও একটা বেশ ইম্পর্টেন্ট কবিতা। যাই হোক, তো তো কতগুলো কবিতার নাম ওইখানে লিখতে হবে, যে কাব্যগ্রন্থের কবিতাগুলো। তো এখন আপনারা লিখতেছেন কারে নিয়ে, শামসুর রহমানকে নিয়ে। কি রিলেটেড লিখতেছেন? বন্দি শিবির থেকে, মানে এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক আর কি কি সাহিত্য বাংলাদেশে রচিত হয়েছে, মানে সমকালীন কোন কোন লেখক এগুলো নিয়ে লিখছে? আমরা তাহলে কি বলতে পারি? আপনারা এতদিন যা পড়াশোনা করছেন সেই প্রেক্ষাপটে আমার একটু বলেন তো। স্বাগত ওসমানের কথা বলতে পারবো, সেলিনা হোসেনের কথা বলতে পারবো, তারপর হুমায়ুন আহমেদের কথা হুমায়ুন বলতে আহমেদের, পারবো। রাইট। এইগুলা বললে আমরা বলবো কি যে শওকত ওসমান, সেলিনা, তারপর হুমায়ুন আহমেদ, ওনাদের উপন্যাসে আহ কি বলে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অনেক বাংলা সাহিত্যে অনেকগুলো উপন্যাস ফুটে উঠছে। তবে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কাব্যগ্রন্থ আছে সেইখানে একটা মানে এটার কি বলে শক্ত সত্তা বা নিজস্ব সত্তায়
নিজেরা প্রতিষ্ঠা করছেন কে? শামসুর রহমান তার বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থে, যেটা এরকম মুক্তিযুদ্ধের ভিত্তিক অন্য কাব্যগ্রন্থ এভাবে হচ্ছে আমাদের মানে যেটা আলোড়ন তৈরি করছে মুক্তিযোদ্ধাদের কাছে সেরকম নিদর্শন কম আছে বা নাই। এরপরে যে এই যে কবিতাগুলা, এখন তো আমাদের ওই সমালোচনার ভিতর কি বলতে হবে, শামসুর রহমানের নিয়ে বলতে হবে না, যে শামসুর রহমান হচ্ছে এই ধরনের কবি ছিলেন, তার লেখার সত্তাই, তখন এই জিনিসগুলা সব লিখতে হবে এখানে যা যা আছে, যে শামসুর রহমান আসলে কি ছিল, তার লেখা যে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে হইতো। এখন একদম দেখেন 58, 66, 68, 69, 71-এ আসলাম, আসার পরে আমরা হচ্ছে সরাসরি বন্দি শিবির থেকে ঢুকে গেলাম, তার মানে একটা সিকোয়েন্সও বিল্ড আপ হয়ে যায়, লেখার একটা সিকোয়েন্স থাকে। এই কথাগুলা আপনি বন্দি শিবির থেকে লিখলেও আপনার ওর ভিতরে আনতে হবে, ঠিক আছে? আইনা এরপরে বন্দি শিবিরে যাবেন, তারপর হচ্ছে ওইটা রিলেটেড কথাবার্তা বলবেন, যে সে এইটা দেখছে, এইটা বলছে, সেটা বলছে। পারবেন কি না আমাকে একটু বলেন তো, এটা যদি সমালোচনা সমালোচনা আসে তাহলে লিখতে। বা শামসুর রহমানরা নিয়ে কি 4-5 পেজ লেখা যাবে, 3-4 পেজ লেখা যাবে? জি ভাইয়া, লেখা যাবে। আচ্ছা, এবার আমরা শেষ জিনিস দেখবো যে ওনার লেখায় মানে ওনার যে বিভিন্ন কাব্যগ্রন্থ আছে এগুলো হচ্ছে সময়ের সাথে সাথে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে যে উনি লিখছেন সেটা তো মোটা দাগে আমরা এটা পড়লাম ভালোভাবে। এছাড়া আর কি কি আছে, যেরকম দেখেন বন্দি শিবির থেকে, এরপরে হচ্ছে বাংলাদেশ স্বপ্ন দেখে, বুক তার বাংলাদেশ হৃদয়, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। হ্যাঁ, এগুলো আমাদের হচ্ছে লিখতে হবে। আচ্ছা, ওনার হচ্ছে 4টা উপন্যাস আছে, 4টা উপন্যাসে কোনোটা আমাদের বিস্তারিত পড়তে হবে না, কিন্তু নাম অক্টোপাস, অক্টোপাস, অদ্ভুত আধার এক, নিয়ত মন্তাস আর এলো সে অবলায়। হ্যাঁ, এর মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিকও আছে, ওটা আলাদা করে আমাদের ডিটেল দেখার দরকার নেই, আমরা হচ্ছে জাস্ট উপন্যাসটা একটা হচ্ছে ওনার মনে রাখবো। আর ওনার প্রবন্ধ গ্রন্থ আছে আমৃত্যু, তার জীবনানন্দ, কোনো এক ধরনের আশ্রয়, এটা মনে না রাখলেও চলতেছে, উপন্যাস 4টার কথা মনে রাখবেন। এবং আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমি বলবো কথা। আহ কিছু কবি আছে যাদের হচ্ছে উপন্যাস আছে, এরকম আমাদের কয়েকজনের নাম আপনারা একটু বলেন তো। আহসান আহমেদের কতগুলো উপন্যাস আছে বলতে পারেন? কার ভাইয়া বুঝি না। বুঝি নাই। কার কথা বললেন আমিও বুঝি না নামটা। আহসান হাবিব, আহসান হাবিব, আহসান হাবিব, আহসান আহমেদ বলছি না। হুমায়ুন আহমেদের আহসান ভাই। হাবিব, কবি আহসান হাবিবের। হাবিব। আচ্ছা ভাই, অনেক তো উপন্যাস থাকার কথা। অনেক উপন্যাস, উনি তো মূলত কবি। ভাইয়া 3টা। নীলিমা, হ্যাঁ, বলেন বলেন। অরণ্য নীলিমা, অরণ্য নীলিমা, এবার হচ্ছে যাইয়া হুম, জাফরানি রং পায়রা। রং তুলির রং সাকর পায়রা, এরকম একটা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুইটা একসাথে মিলাই দিছেন, জাফরানি রং পায়রা আর রানী খালের সাঁকো। হ্যাঁ, জাফরানি রং পায়রা, ঠিক রানী আছে, খেলার সাকর। অরণ্যে স্যার নীলিমা। হাবিব কি লাগবে? না না না, অরণ্যে নীলিমা হাবিব লাগবে না, ফরুক আহমেদ লাগবে না। অরণ্যে নীলিমা, জাফরানি রং পায়রা, এটা আমি অন্য কারণে লিখতেছি। জাফরানি রং পায়রা, আর ওটা হচ্ছে রানী খালের সাঁকো, রানী খালের সাঁকো। এইগুলো হচ্ছে কি আহসান হাবীবের উপন্যাস। শামসুর রহমানের উপন্যাসটা আমরা এখানে দেখলাম। জীবনানন্দ দাশ কি কবি? জীবনানন্দের হচ্ছে উপন্যাস 3টা কি কি বলেন বলেন। মাল্যবান, সতীর্থ, সতীর্থ, হ্যাঁ, আর হচ্ছে কল্যাণ। কল্যাণী। কল্যাণী। মাল্যবান, সতীর্থ, কল্যাণী। হুম। আচ্ছা, এরপরে ধরেন বুদ্ধদেব বসু আমরা পড়ছিলাম, বুদ্ধদেব তো অনেকগুলা লিখছে, আমরা হচ্ছে 2টা মনে রাখবো, এটা হচ্ছে তিথিডোর আর সারা। তিথিডোর আর হচ্ছে সারা। এরপর হচ্ছে জসিমউদ্দিন আমাদের কবি, জসিমউদ্দিনের উপন্যাস কি আছে বলেন তো, কি কি আছে? একটা তো বোবা কাহিনী, আর কৌটুবানির বোবা ফল। কাহিনী, বৌটুবানির ফুল, ফুল সরি। বৌটুবানির ফুল, এটা অপ্রকাশিত বা পরে প্রকাশ পাইছে সেরকম আর কি, এটাই মেনলি। এইগুলা কি, এগুলা সব হচ্ছে আমরা যেসব কবি পড়ছি না সেই কবিদের যে
উপন্যাস আছে। এছাড়া কাজী নজরুল আছে, কাজী নজরুলের তিনটা তো আমরা খুব ভালো করে পড়ছি। কাজী নজরুলের কি কি ছিল? বাঁধনহারা, মৃত- হ্যাঁ, বাঁধনহারা। বৃত্তের মিলন, মৃত্যু ক্ষুধা, না 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 না, সরি রিক্তের বিজন না বাঁধনহারা, কিন্তু। মৃত্যুকুদা, কুহেলিকা, সরি কুহেলিকা। হ্যাঁ, বাঁধনহারা, মৃত্যুকুদা, কুহেলিকা। বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা আর হচ্ছে কুহেলিকা। আচ্ছা, ওই না কাজী নজরুল থেকে কিন্তু 44 এইভাবে আইছিল যে গ্রন্থের নাম দিয়ে বলছে এটা কোন ধরনের গ্রন্থ। ওনার কিন্তু কাব্যগ্রন্থ, উপন্যাস আর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ তিনটা কিন্তু ভালোই মিক্স খায়। এটা কিন্তু খুব সাবধান, এই ধরনের ইয়ে আসলে আগে আলাদা করে ফেলবেন। যে উপন্যাস এগুলা ছিল, কাব্য তারপরে কি বলে প্রবন্ধের মধ্যে এগুলা ছিল, এটা আগে মনে করে নেবেন, তারপরে প্রশ্নের দিক তাকাবেন। এইখানে যে জিনিস কটা লিখছি 1 2 3 4 5, এই পাঁচজন হচ্ছে এনারা সবাই হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ কবি, কিন্তু ওনারা উপন্যাসও লিখছেন। তার মানে এইসব কবিদের হচ্ছে উপন্যাসিক সত্তা আছে, উপন্যাস সত্তা আছে। ধরেন প্রশ্ন এরকম করে প্যাচ দিয়ে বললো যে বাংলা সাহিত্যের যে সকল বিখ্যাত কবিদের যে উপন্যাসিক সত্তা আছে সেটা সম্পর্কে লেখেন। হ্যাঁ, এখন যেরকম ব্যাখ্যামূলক প্রশ্ন যাইতেছে বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করে প্রশ্ন আসতে পারে, এবং যারা ওই সাহিত্যের পড়াশোনা করছে তারা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তাদের আর কি ইউনিভার্সিটি লাইফে ফেস করছে আর কি, তারা ওইভাবে করে পড়ে আগাইছে। তো এইটা আমরা কিন্তু সবাই পড়ছি, আমরা জানি, কিন্তু পরীক্ষার হলে কি হবে, এত কিছু তো একসাথে মাথায় আসবে না, কারণ আপনার মাথায় তখন কাজ করবে কি কবি কে কে, ওই কবির মাঝখানে আবার কে কে উপন্যাস লিখছে, এত ব্রেন স্টর্ম করে পারবেন না। এই জন্য হচ্ছে আমি আলাদা করে এখানে একটু আপনাদের বলে রাখলাম, ঠিক আছে? তাহলে বাংলা সাহিত্যে যেসব বিখ্যাত কবি আছে তারা কবিদের মধ্যে যারা উপন্যাস লিখছে, এবং দেখবেন উপন্যাসের সংখ্যা কিন্তু অল্প, দুইটা তিনটা করে লিখছে, বেশি লেখে নাই। তাহলে হচ্ছে আমরা বুদ্ধদেব দেখলাম, জসীমউদ্দিন দেখলাম, জীবনানন্দ দেখলাম, আহসান হাবীব দেখলাম, আর দেখলাম কাজী নজরুল ইসলাম আর শামসুর রহমান। ঠিক আছে, তাহলে কবিদের উপন্যাস এই কয়েকটা জিনিস আমরা একটু দেখে রাখলাম। আচ্ছা, এছাড়া শামসুর রহমান হচ্ছে শিশুদের জন্য লিখছে এলাটিন বেলাটিন, লাল ফুল তীর ছড়া, আম কুড়ি জামের কুড়ি, এগুলো সহজ, এগুলো হচ্ছে এরকম আসার মতো না। এই হচ্ছে আমাদের শামসুর রহমানকে নিয়ে আলাপ আলোচনা। আসলে কি ভাই লেখা যাবে? কেউ যদি কোনো কিছু এখান থেকে না পড়েন, এই যে যারা এরপরে হচ্ছে স্পিড বাড়ায় হচ্ছে রেকর্ডিং দেখবেন, আপনাদের জন্য ভাই বলতেছি, কিছু না পড়তে ইচ্ছা করলে এইটুক মাস্ট পড়বেন অবশ্যই। আর হচ্ছে এই যে এইখানে যে কয়টা কবিতার লাইন হচ্ছে বললাম, এটা একটু পড়বেন, এটা যেন আপনার লেখার ভিতরে থাকে। আচ্ছা, এবার আমরা হচ্ছে ইয়েতে আসবো, হুমায়ুন আহমেদে আসবো। তোমরা রেডি হতে লাগো। আচ্ছা, আমাদের এখন দেখতে হবে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের হচ্ছে আমরা শুধুমাত্র কি দেখবো বলেন তো, উপন্যাসগুলো দেখবো, এবং যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো আছে সেইগুলো দেখবো। এইটা খুব মানে ভালো মানের একজনের হচ্ছে আর্টিকেল থেকে নেওয়া হয়েছে। এইখানে ওনার যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাস আছে, 9টা উপন্যাস উনি মুক্তিযুদ্ধ ভিত্তিক লিখছে। বলা আছে কি যেন, এই যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সংগ্রামকে অবলম্বন করে 9টা উপন্যাস উনি রচনা করছেন, স্বাধীনতা যুদ্ধের। আচ্ছা, এরপরে এই উপন্যাসগুলোর কথা সিরিয়ালি বলা আছে। এখন আমরা হচ্ছে এইখান থেকে দুইটা স্টাইলে প্রশ্ন আসতে পারে। এক হচ্ছে এইটাই আসতে পারে যে হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধে, হুমায়ুন আহমেদের উপন্যাসে মুক্তিযুদ্ধ, এই হেডলাইনে আসতে পারে। অথবা আপনি মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কোনো উপন্যাস, যেটা আমরা হচ্ছে সেলিনা হোসেন পড়ছি, হাঙ্গর নদী গ্রেনেড, বা শওকত ওসমান পড়ছি, এরকম আমাদের তো একাধিক চয়েস হচ্ছে এখানে রাখতে হবে। তো সেরকম আর একটা চয়েস হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের এরকম আমরা দুই একটা পড়বো। আপনারা হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জানেন এরকম দুই একটা বলতে পারেন যে এইটার কাহিনী জানি? আগুনের পরশমণি জানি, জ্যোৎস্না ও জননীর গল্প, তারপর হলো অনিল শ্যামল বাগচির ছায়া, একদিন। অনিল বাগচির একদিন। ওকে, আগুনের পরশমণি, জ্যোৎস্না জননীর গল্প, অনিল বাগচির একদিন, আচ্ছা শ্যামল ভাইয়া, ছায়া। দেয়ালটা কি মুক্তিযুদ্ধ ভিত্তিক পড়ে? হ্যাঁ, এটা একটু রাজনৈতিক দেয়াল, টাইপের। দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক মানে হচ্ছে এখানে মুক্তিযুদ্ধ আর একটা অংশ দুইটা প্যারালালি উপস্থাপন করছে, আমরা মুক্তিযুদ্ধের ভিতরে ফেলবো। এখন এটা তো আমাদের লেখার হাতের উপরে, তার বলবে না যে দেয়াল নিয়ে লেখো, বললে তখন অন্য কথা, ওভাবে আসবে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যেটা করবো যে আমরা দেয়াল সম্পর্কে দুই এক লাইন যেটা জানার দরকার জানবো, কিন্তু আমাদের লেখার মাঝখানে আমরা যাবো না, ওইটা নিয়ে তো ঝামেলা আছে, জানেন সবাই। আমরা মোটা দাগে এই চারটার নাম মনে রাখবো: আগুনের পরশমণি, জ্যোৎস্না জননীর গল্প, অনিল বাগচির একদিন, শ্যামল ছায়া। এর মধ্যে একটু কাহিনীর মধ্যে একটা অ্যাটলিস্ট আমাদের জানা লাগবে, সেটা আমরা আগুনের পরশমণিটা জানবো, বাকিগুলো আমরা ওইভাবে আমাদের দরকার নেই। কিন্তু যদি বলে যে হুমায়ুন আহমেদের উপন্যাসে মুক্তিযুদ্ধ, তখন তো
ওনার একাধিক উপন্যাসের কথা উল্লেখ করতে হবে, সেগুলোতে যে মুক্তিযুদ্ধের কথাগুলো আছে সেগুলো উল্লেখ করা লাগবে। আচ্ছা, এই স্ক্রিন কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন আপনারা নাকি সমস্যা একটু হচ্ছে? ব্লার আসতেছে, মানে লাস্টের দিকে ব্লার আসতেছে। হুম। এখন ঠিক আছে। আচ্ছা, তো যেটা বললাম, তো ওনার যদি মুক্তিযুদ্ধ উপন্যাসে আসে, তখন হচ্ছে আমরা যেগুলা যে যা জানি সেইটা প্লাস ওইগুলা একটু চরিত্র নিয়ে কি ভিত্তিতে লেখা সেটা আমরা বলবো। এখানে সবগুলা নিয়ে আলোকপাত করা আছে। আর আগুনের পরশমণি নিয়ে আমরা একটু ডিটেল করবো। শ্যামল ছায়ার কথা বলা আছে, যে শ্যামল ছায়া হচ্ছে কি হয়েছে, শ্যামল ছায়ার ঘটনা কি, যে একদল মুক্তিযোদ্ধা হচ্ছে ওরকম পাক হানাদারদের আক্রমণ করবে, গ্রামের একটা নিরীহ মানে গোষ্ঠী আর কি গ্রাম ছেড়ে যাইতেছে নৌকা ভাড়া করে, সেখানে হচ্ছে অনেকটা হ্যাঁ, ডিসি। ওইটার জি। সিনেমাটা মোটামুটি গল্পের মতো না, আমি শ্যামল সাহেব বইটা পড়ি নাই, হম, আপনার সিনেমা দেখলে চলবে। সিনেমাটা দেখছি ওই জন্য বললাম। হম, দারুণ একটা সিনেমা, ইউটিউবে আছে, যারা দেখেন নাই দেখে ফেলেন। খুবই এন্টারটেইনিং আর কি, মানে দেখতে বিরক্ত লাগে না। রিয়াজ রে হচ্ছে ইয়ে সাজায় দেয়, হুজুর মানে বেশ, মাওলানা। হ্যাঁ, মাওলানা সাজায় দেয়। রিয়াজের মানে মানে অভিনয় করা মানে দেখার মতন একটা সিনেমা এটা। একটা জিনিস বলা যে কিছু অভিনেতা আছে যারা হুমায়ুন আহমেদের মৃত্যুর সাথে সাথে হারায় গেছে, এর মধ্যে এর উল্লেখযোগ্য হচ্ছে রিয়াজ। মানে সে যে এত একটা মানে তৃতীয় শ্রেণীর অভিনেতা, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ মৃত্যুর পরে ফুটে উঠছে, এবং তৃতীয় শ্রেণীর ব্যক্তিত্ব। কিন্তু এরকম একটা মানুষে হুমায়ুন স্যার কি ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করছে, মানে এটা চিন্তার বাইরে। তার মানে এখানে আসে যে রিয়াজের সত্তার চাইতে হুমায়ুন স্যারের হচ্ছে মানে কারিশমাটা অনেক বেশি। যাই হোক, এবং এরকম এই যে চলচ্চিত্রের এইসব নির্বাচন না হইলে রিয়াজ যে এরকম এটা কেউ জানতেও পারতো না। এই জন্য আসলে মানে মানুষ যখন একটা ভালো জায়গায় যায়, তখন হচ্ছে নিজের আড়াল করে রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে সবসময় হচ্ছে অ্যাভেলেবেল হইতে নাই। আপনি যত বেশি অ্যাভেলেবেল হবেন, যত বেশি কথাবার্তা বলবেন, যত স্ট্যাটাস দিবেন, তত আপনার ভিতরের যে দুর্বল দিক বা আপনি আপনি প্রকৃত যেটা, সেটা হচ্ছে ফুটে উঠবে। যাও, তো শ্যামল ছায়ার এইখানে পটভূমিতে যেটা দেখা যায়, এখানে আমরা কোনো চরিত্রের কথা মনে রাখবো না। এই যে যাত্রীদের চরিত্রের বিকাশে দেখতে পাই, তারা হচ্ছে মানে ওইখান থেকে পালায় যেতে চেষ্টা করে, কিন্তু ওইখানে কি মুক্তিযোদ্ধারা উঠে পড়ে এবং হচ্ছে হানাদার বাহিনীদের সাথে একটা যুদ্ধ হয়, তাদের মানে কি বলে ধ্বংস করতে, হানাদারদের যে বোটটা থাকে সেটা ধ্বংস করতে সক্ষম হয়। আচ্ছা, শ্যামল ছায়ার পরে আমরা নেক্সট হচ্ছে এখানে দেখেন নির্বাসন। নির্বাসন হচ্ছে একটা চরিত্র থাকে আনিস, এই আনিসের সাথে তার চাচাতো বোনের বিয়ে হয়েছে, হ্যান ত্যান কি হয়েছে, সেই জিনিসটার যে বেদনাসিক্ত ঘটনা সেইটা এখানে সব কিছুটার এরকম সামারি আকারে বলা আছে। সৌরভের মধ্যে কি বলা আছে একদম দু এক লাইন লাইন করে বলা, খুবই সুন্দর আকারে এখানে বলা আছে। 1971 এই উপন্যাসটার ভিতরে কি প্রকাশ করছে, আমাদের পড়া লাগবে এটা আগুনের পরশমণি। যাদের পড়া নাই তারা একটু ঠান্ডা মাথায় হচ্ছে শুনেন। এইখানে যে চরিত্র হচ্ছে এইগুলা। মতিন সাহেবের স্ত্রী হচ্ছে সুরমা, এটা হচ্ছে মতিন সাহেবের স্ত্রী। মতিন সাহেবের দুইটা মেয়ে থাকে, একটা হচ্ছে রাত্রি আর একজন ছোট মেয়ে থাকে যার নাম হচ্ছে অপলা। আর এই সিনেমার যে প্রোটাগনিস্ট ক্যারেক্টার সেটা হচ্ছে বদিউল আলম, ইনি থাকেন কে একজন মুক্তিযোদ্ধা। এই সিনেমাটা দেখছেন না আপনারা? দেখেন নাই জি এমন ভাই, কেউ আছে? আসাদুজ্জামান নূর। হ্যাঁ, আসাদুজ্জামান নূর। দেখেন নাই এমন কেউ আছে এই সিনেমা? না থাকলে এটা একটু দেখেন, এটা ছোটবেলায় এই 16 ডিসেম্বরের সময় দিত। তো এইটা দেখে আমার একটা জিনিস খুব মনে আছে, আমি ছোটবেলায় এই অপলা করতো কি এরকম একটা ডিমে ছবি আঁকাইতো, ছবি আঁকায় ডিমটা আবার হচ্ছে বসে জায়গা মতো রেখে দিয়ে আসতো। তো যখন আমি স্কুলে পড়ে এই কাজটা হচ্ছে ওই সিনেমা দেখে বসে বসে ডিমের উপরে ছবি আঁকাইতাম। অনেক ছোটবেলায় দেখছিলাম। এবং এই অপলা চরিত্রে কে অভিনয় করে বলেন তো এই সিনেমায়? বিপাশা হায়াত, না না সরি, না, এখানে হচ্ছে হুমায়ুন বিপাশা। আহমেদের মেয়ে ছোটটা। হ্যাঁ, আহ, হ্যাঁ, হ্যাঁ, শিলা শিলা। শিলা আহমেদ। আর বিপাশা থাকে হচ্ছে বড় মেয়ে রাত্রি। যাক, তো এখানে যে ঘটনা সেটা হচ্ছে বদিউল আলম হচ্ছে এই মতিন সাহেবের বন্ধুর ছেলে। তো সে, মতিন সাহেব জানে যে বদিউল আলম হচ্ছে মুক্তিযোদ্ধা। তো বদিউল আলম হচ্ছে মতিন সাহেবের কাছে আশ্রয় নিছে। এখন এইখানে আগুনের পরশমণি এই উপন্যাসে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে
মুক্তিযোদ্ধা বদিউল আলম মুক্তিযোদ্ধা চারপাশে হইতেছে এই রাত্রি আর হচ্ছে ছোট মেয়ে অপলা তার হচ্ছে মুক্তিযুদ্ধে যে হইতেছে যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তাদের নিয়ে তারা বেশ কি উৎসাহিত আর কি ফ্যাসিনেটেড থাকে যে আচ্ছা মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করতেছে। আর সুরমা যিনি এই ঘরের কর্ত্রী তিনি কি করেন এই তারা যে কোনো সময় গ্রাম মানে শহর সাইডে গ্রামে চলে যেতে পারে তাদের যে দেনা পাওনা আছে সবকিছু মিটাই দেওয়ার চেষ্টা করে যে যার টাকা পয়সা দরকার দিয়ে সাহায্য করে মানে খুব সুন্দর একটা সম্ভ্রান্ত পরিবার। এখন এই বদিউল আলমের যে সহযোগীরা তারা হচ্ছে হানাদারদের কাছে ধরা পড়ে কিন্তু কেউ তো স্বাভাবিক কোনো মুক্তিযোদ্ধার নাম স্বীকার করে না। বদিউল আলম হচ্ছে একটা যুদ্ধে গুলিতে আঘাতপ্রাপ্ত হয়, যখন ফিরে আসে মানে আঘাতপ্রাপ্ত হয়ে যখন ওই বাড়িতে আসে তখন তো এই যে রাত্রি তারপর হচ্ছে অপলা তারপরে সুরমা সবাই বুঝতে পারে যে আচ্ছা তাহলে এটা মুক্তিযোদ্ধা ছিল এবং তাদের হাতে একসময় হ্যাঁ তো আহ, এই এক মেয়ের হাতে হচ্ছে স্টেন গান পায় আর কি, তারপরে বুঝতে পারে যে সে হচ্ছে মুক্তিযোদ্ধা এবং এটা বুঝায় সুরমা হচ্ছে সেই অস্ত্রটারে লুকায় রাখে। তার মানে হচ্ছে মুক্তিযোদ্ধারে মানে সে হচ্ছে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে। এরপরে যেটা হইলো যে সে যখন আঘাতপ্রাপ্ত হওয়ার সময় এখন হচ্ছে মানে এই উপন্যাসের শেষ রাত আর কি। তো রাত হচ্ছে বাড়তেছে তার জন্য হচ্ছে কোনো ডাক্তার কবিরাজ তো পাওয়ার কোনো উপায় নাই। এখন এই যে যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা তার নিয়ে এই যে পরিবার হচ্ছে নিজেরাই একটা ভয়ের ভিতরে ছিল যে কি হবে আমরা যুদ্ধের ভিতরে বেঁচে থাকতে পারবো কিনা, তারা সাহসী ওঠে এবং অপেক্ষার প্রহর গুনতে থাকে এই মুক্তিযোদ্ধার জীবনের জন্য অপেক্ষার প্রহর করতে থাকে, প্রার্থনা করতে থাকে সে যেন হচ্ছে সুস্থ হয়ে ওঠে বা তাকে যেন সুস্থ করে তোলা সম্ভব হয়। এই অপেক্ষার প্রহরের মাঝখান দিয়ে হচ্ছে এই উপন্যাসটা শেষ হয় যে তারা কি আসলেও প্রকৃত মানে সূর্যের আলো পরদিন দেখতে পাবে কিনা, জীবিত থাকবে কিনা, এই যে একটা অপেক্ষার ভিতর দিয়ে হচ্ছে উপন্যাসের সমাপ্তি ঘটে। তাহলে এই উপন্যাসের হচ্ছে কেন্দ্রীয় চরিত্রগুলোকে এইখানে হচ্ছে মোটামুটি কাহিনী সংক্ষেপ দেওয়া আছে যাতে 6 মার্কের প্রশ্ন আসলে লেখা যায় বা এই টাইপের প্রশ্ন আসলে লেখা যায়। কাহিনী সংক্ষেপের মধ্যে আমরা হচ্ছে যেটা মনে রাখবো মতিন সাহেব মনে রাখবো, ওনার স্ত্রীর নাম মনে না রাখলেও চলবে, আর বদিউল আলমের কথা অবশ্যই মনে রাখতে হবে, বদিউল আলম। আর যদি সুরমা মনে রাখতে পারেন তো রাখলাম, রাত্রি মনে রাখতে পারলে রাখলেন, অপলা মনে রাখতে পারলে রাখলেন, না রাখতে পারলে না রাখলাম, সমস্যা নেই। লেখা যাবে আগুনের পরশমণি। এখানে আরেকটা গেরিলা যোদ্ধার কথা বলা হয়েছে রাশিদুল করিম, যে হচ্ছে জিজ্ঞাসাবাদের সময় মেজরের মুখে থুতু ছিটায় দেয়। এখানে থুতু ছিটানোর একটা ঘটনা ছিল, ওই লোকটার নাম ভুলে গেছি যে একজন দোকানদার থাকে, দোকানদার হচ্ছে জিন্নার ছবি মনে হয় জিন্নান আইয়ুব খানের ছবি মনে হয় ইয়ে করে রাখে। তো ওই ছবির উপর হচ্ছে থুতু দেয়, থুতু দিয়ে আবার পরিষ্কার করে রেখে দেয়। খুবই ইন্টারেস্টিং আর কি এই সিনেমাগুলা, সুযোগ থাকলে দেখেন। আচ্ছা যদি এটা কাহিনী সংক্ষেপ বা কোনো কারণে যদি আগুনের পরশমণি লেখার দরকার পড়ে আপনারা কি লিখতে পারবেন চরিত্র উল্লেখ করে? হুমায়ুন আহমেদের একটা উপন্যাস তো মুক্তিযুদ্ধ ভিত্তিক আমাদের পড়া লাগবেই, এটা আসলে লিখতে পারবেন কিনা? ওকে। এছাড়া আর কি কি আছে? আরো আছে তার হচ্ছে যে সূর্যের দিন সেটা প্রেক্ষাপট বলা আছে, অনিল বাগচির একদিন এটা প্রেক্ষাপট বলা আছে, জ্যোৎস্না জননীর গল্প। আমার একটা ফ্রেন্ড আছে সে হচ্ছে 41, 43, 44 3 BCS 2বার লিখছে জ্যোৎস্না জননীর গল্প। তৃতীয়বারও জ্যোৎস্না জননীর গল্প লিখে দিয়ে আসতো, পরে অন্য একটা লিখছিল। প্রত্যেকবার গ্রন্থ সমালোচনায় এটাই নাকি লিখতো সে, জ্যোৎস্না জননীর গল্প। তারপরে আর কি আছে তার এখানে দেয়াল আছে সর্বশেষ উপন্যাস। তবে এটা নিয়ে হচ্ছে আমরা ওইভাবে লিখতে যাব না আর কি, অ্যাভয়েড করবো। তাহলে এখানে যদি আর কারোটা কোনো কিছু লেখার দরকার পড়ে 2-1 লাইন করে হচ্ছে সংক্ষেপে এভাবে নোট আকারে দেওয়া আছে এটা পড়বেন, তবে মোটা দাগে আমরা হচ্ছে আগুনের পরশমণিটা পড়বো। আর যদি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের কথা আসে তখন আমরা এই 4টা নাম মনে রাখা লিখবো। ঠিক আছে, হুমায়ুন আহমেদ থেকে আসলে কি লিখতে পারবেন? আর হুমায়ুন আহমেদের সম্পর্কে হচ্ছে ইন জেনারেল যে কথাবার্তা সেগুলো বলা আছে, ধরেন হুমায়ুন আহমেদের যে লেখক সত্তা সেই ধরনের যদি প্রশ্ন আসে, আসলে কথা না,
সেগুলো হচ্ছে আমরা এইখান থেকে লিখতে পারবো যে লেখক সত্তা যেটা, বা এটা হচ্ছে উপসংহারেও লিখতে পারেন। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসে যেসব জিনিসগুলো আলোচ্য ছিল আর কি সেইগুলা। ঠিক আছে, আমরা এখন একটু ভিন্ন কিছু জিনিস নিয়ে একটু কথাবার্তা বলবো। আপনাদের সাথে হচ্ছে আধুনিক যুগের ক্লাস এই পর্যন্ত শেষ। 10টা ক্লাস আপনাদের হয়েছে, কতদূর আপনাদের কি কাজ টাজ হয়েছে আমি তো আসলে কনফিউজড আর কি, কতদূর আপনারা লিখতে পারবেন। আচ্ছা, আমরা আরো একটা কিছু জিনিস একটু দেখি, সেটা হচ্ছে আমরা ফোর্ট উইলিয়াম কলেজ থেকে পড়ি নাই। ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসছে। আপনারা জানেন এটা হচ্ছে 1800 শতাব্দীতে কি সালে কি হয়েছে, এটা খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা হয়েছে। আর 1801 সালে এখানে হচ্ছে বাংলা বিভাগ হচ্ছে শুরু হয়। এই বাংলা এখানে হচ্ছে কার দায়িত্বে হচ্ছে এটা দেওয়া হয়, এটা প্রতিষ্ঠাতা কে ছিল? লর্ড ওয়েসলি ছিল এটা প্রতিষ্ঠাতা। ওয়েসলি, ওয়েসলি না ওয়েলেসলি। আহারে। আচ্ছা, এখানে যেটা পড়তে হবে যে ফোর্ট উইলিয়াম কলেজ হচ্ছে পণ্ডিত ছিল কারা? 8 জন পণ্ডিত ছিলেন। তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য কে ছিল? রামরাম বসু ছিল। সব থেকে বেশি এখানে রচনা করছেন কে বলেন তো? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। না না, হ্যাঁ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, 5টা লিখছে। বিদ্যালঙ্কার 5টা লিখছে, রাইট। যেমন 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা, ওই 5টার নাম মনে রাখবেন। এই 5টার নাম, ঠিক আছে? কি কি? 32 সিংহাসন, তারপর হচ্ছে হিতোপদেশ, তারপর হচ্ছে রাজাবলী, তারপর হচ্ছে বেদান্ত চন্দ্রিকা, আর হচ্ছে প্রবোধ চন্দ্রিকা। এটা পড়বো। তারপর হচ্ছে রামরাম বসু হচ্ছে কি কি লিখছে? রাজা প্রতাপাদিত্য চরিত্র, তারপর হচ্ছে লিপিমালা, এছাড়া হচ্ছে আর কে কে ছিল? যেরকম ছিল হচ্ছে চণ্ডীচরণ মুন্সি, যে লিখছে কি তোতা ইতিহাস, এটা কে লিখছে? চণ্ডীচরণ। প্রায় হ্যাঁ, হরপ্রসাদ রায় লিখছিল হচ্ছে কি পুরুষ পুরুষ পরীক্ষা। পরীক্ষা। হম। এরকম যার এই 8 জনের মধ্যে যে কয়টা আপনাদের মুখস্থ আছে, ধরেন মৃত্যুঞ্জয়টা মেনলি ফোকাস করে লিখবেন, এর সাথে 4-5 জনের দিয়ে মোটামুটি ধরেন যেন 5-7টা হচ্ছে গ্রন্থের নাম লিখতে পারেন। গ্রন্থের নাম এটা হচ্ছে মুখস্থ রাখবেন, ঠিক আছে? যারা ফোর্ট উইলিয়াম কলেজ আসলে যে সেখানে পণ্ডিতরা কারা ছিলেন, তারপরে এরা এরা ছিল। তার মধ্যে যেমন হিতোপদেশ আরেকজন লিখছে গোলকনাথ শর্মা, এইটা হচ্ছে মাথায় রেখে এই জিনিসটা লিখতে হবে। এটা কিন্তু সম্ভবত 43 মনে হয় আইছিল, কোন বিশেষ এটা আইছে। আচ্ছা, এইটা গেল। বাংলা একাডেমি থেকে 5টা 6টা পত্রিকা বের হয়েছিল, এটা আসলে রিটেনের মধ্যে আসার মতো প্রশ্ন না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আপনাদের কিছু ইন জেনারেল কথাবার্তা বলি। আমাদের যেসব কবি সাহিত্যিক হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, যেরকম হচ্ছে রবীন্দ্রনাথ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের
নজরুল, এইখান থেকে হচ্ছে প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন আসেই। তারপরে উম, পুরনো আমরা যাদেরকে পড়ছি একেবারে 1812 সালে জন্ম থেকে শুরু করে একদম 1903 পর্যন্ত যারা জন্মগ্রহণ করছে, এনাদের আলাদা ইম্পর্টেন্স দিয়ে আমরা পড়বো। হ্যাঁ, যেটা হচ্ছে আপনারা আমরা ওই যে 1 থেকে 5, মানে আমাদের যে পিডিএফ, ওই পিডিএফ এর হচ্ছে 1 থেকে 5 যে লেকচার, ওই 1 থেকে 5 লেকচার হচ্ছে যে কবিতা সাহিত্যিক নিয়ে আমরা পড়ছি, সেইখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসবে। এরপরে আমরা হচ্ছে প্রবেশ করছিলাম বাংলাদেশের সাহিত্যে। বাংলাদেশের সাহিত্য কি এইসব নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। কিছু জিনিস আপনাদের হচ্ছে ধরেন এইগুলা থেকে প্রশ্ন কিরকম আসতে পারে, যেরকম একবার দিল বং থেকে বাংলা। এখন এরকম অনেকগুলা হচ্ছে ইয়া আছে, উপন্যাস আছে, যেরকম তিতাস নদী একটি নদীর নাম, অদ্বৈত মল্লবল বনের, আবার ধরেন রশিদ করিমের আছে উত্তম পুরুষ, এরকম অনেক আছে। ধরেন এই জিনিসগুলো যদি এক করি, এটা মানে 20+ হয়ে যাবে। এখন এইটা পড়ার সিস্টেম কি? এইটা হচ্ছে আপনারা প্রিলিতে যা পড়ছেন, মানে এইটার হচ্ছে কাহিনী আমরা পড়বো না, লেখক গুলো হচ্ছে প্রিলিতে যে বই থেকে পড়ছেন ওই বইটা একটু চোখ বুলাবেন, সেটা ডাইজেস্ট হলে ডাইজেস্ট, সেটা যে বই হোক, শিকড় হইলে শিকড়। কেউ যদি শিকড়ে, যে কতদিন বলছিলাম যে লাস্টের দিকে যেটা লেখা আছে ওইটা পড়লে উপকার হয়, যদি আগে পড়া না থাকে থাকে প্রিলিতে, তাহলে এখন নতুন করে এটা দেখার কোনো দরকার নাই। বড়জোর আপনারা যে কোনো রিটেনের গাইড বই থেকে চোখ বুলাইতে পারেন যে আমরা যা পড়ি নাই এর বাইরে আর কি কি এক্সট্রা দিছে একটু দেখি, মানে আমরা পড়ি নাই এমন কি আছে যেটা আপনারা পড়েন নাই, সেইটাই খালি ওই বইতে আছে, এরকম কিছু চাইলে চোখ বুলাইতে পারেন রিটেনের কোনো বই থেকে। তবে প্রিলির বইটা একবার চোখ বুলাবেন এই কারণে, কারণ এখন যেভাবে প্রশ্ন হইতেছে তাতে আপনি যাতে অ্যান্সার করতে না পারেন এই স্টাইলে কোনো একটা রাইটারে নিয়ে প্রশ্নটা করবে। আমি কি বুঝাইতে পারলাম? বা আপনি লিখতে পারেন এমন একটা রাইটারের এমন একটা দিক নিয়ে প্রশ্ন করবে, যেমন ধরেন আজকে যেটা বললাম যে বাংলাদেশের কবিদের হচ্ছে ঔপন্যাসিক সত্তা। এখন এই জিনিস হঠাৎ করে পরীক্ষা দলে লেখা কিন্তু ভেজাল আছে, ব্রেন স্টর্ম করা লাগে, আপনার একটু মানে ঠেক খাবেন আর কি। এই ধরনের ঠেক গুলা ঠেকানোর জন্য আমাদের প্রিলির বইটা একটু পড়ে যেতে হবে। প্রিলিতে আপনারা যা যা পড়ছেন ওইটা একটু চোখ বুলায় যাবেন, তাহলে হচ্ছে ওই ঝামেলাটা থাকবে না। আপনারা কি কিছু বুঝাইতে পারছে আমি কি বলতে চাইছি? আর একটা জায়গা থেকে প্রশ্ন আসবে যেটা নিয়ে কথা না বললে আসলে হয় না, সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ এটা গীতিকার খুব বেশি প্রশ্ন আসে মধ্যযুগ থেকে। মধ্যযুগ তো মানে না অনেক। না, এখন যে অবস্থা তাতে তো একটা আসারও সুযোগ নাই। যদি আপনার 5টা প্রশ্ন দেয় তাহলে তো প্রাচীন যুগ আর মধ্যযুগ মিলাই দিবে একটা, এবং মধ্যযুগ থেকে প্রশ্ন আসলে ধরেন শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আসবে, আর হচ্ছে বৈষ্ণব পদাবলী থেকে আসবে। বৈষ্ণব পদাবলী, এই দুইটা জিনিস পড়লেই হবে। আর বড় জোর হচ্ছে রোমান্টিক প্রণয়খানে গেলে যাইতে পারে, কিন্তু এই দুইটা পড়লেই এনাফ। বা মধ্যযুগের হচ্ছে রচনা কৌশল কি তাই, ঠিক আছে। এবং বৈষ্ণব পদাবলীর সরি কি বলে, বৈষ্ণব পদাবলী না, আমি এটার মঙ্গল কাব্য বলতে চাইছি। মঙ্গল কাব্য মাথায় চলতেছে, মঙ্গল কাব্য লিখতেছি, বৈষ্ণব পদাবলী। আর হচ্ছে ওই যে জীবনী সাহিত্য যেটা আছে, এগুলো আসলে পারবেন। তবে দেখার মধ্যে হচ্ছে মনসা মঙ্গল কাব্য, যেটা মনসা মঙ্গল কাব্য আর শ্রীকৃষ্ণ কীর্তন, এই দুইটা থেকে হচ্ছে রিটার্নের প্রশ্ন আসার চান্স বেশি। আর চর্যাপদ যদি ওই পিছন দিকে একদম কম পড়েন, কম পড়লে হচ্ছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তারপর হচ্ছে আপনার মঙ্গল কাব্য মানে মনসা মঙ্গল, এই তিনটা বাদ দিয়ে যাবেন না। আর তো যা সংক্ষেপে যা পড়াইছি সেটুকু। আচ্ছা, লোক সাহিত্যের মধ্যে যে ময়মনসিংহ গীতিকা, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টাইলে আসতে পারে, এটা গ্রন্থ সমালোচনার মধ্যেও আসতে পারে। যে ময়মনসিংহ গীতিকার মধ্যে যে 10টা আছে, সেই 10টা হচ্ছে মনে না রাখলে তো আপনি লিখতে পারবেন না। এই 10টার নাম কি 10টাই বলতে পারেন কেউ? রিলিজ সময় পড়ছিলেন না আপনারা? রিলিজ সময় কি 10টাই পড়ছিলেন? সে সময় তো পড়ছিলাম, তখন তো ওই যে অপশন দেখলে মনে পড়তো। এখন তো আর এই সিস্টেম নাই। আচ্ছা, এটা এখানে যেভাবে লিখতেছি সেইভাবে হচ্ছে মাথায় গাইতে নেন, হ্যাঁ, ভুলবেন না।
এখানে প্রথম হচ্ছে মহিলাদের নাম লিখছি, হ্যাঁ, মেয়েদের নাম মহুয়া, মলুয়া, কমলা, চন্দ্রাবতী, রূপবতী, কাজল রেখা, দেখেন সব মেয়েদের নাম। মহুয়া, মলুয়া, কমলা, চন্দ্রাবতী, রূপবতী, কাজল রেখা, মহুয়া, মলুয়া, কমলা, চন্দ্রাবতী, রূপবতী, কাজল রেখা। এই পাশে দ দেয়া তিনটা, দেওয়ান মদিনা, দেওয়ান ভাবনা, দস্যু কেনার নামের পালা, শেষ হচ্ছে কঙ্ক লীলা। মহুয়া যেটা, মহুয়া লিখছে কে? লিখছে হচ্ছে দ্বিজ কানাই। এরপরে মলুয়া যেটা, এটা লিখছে হচ্ছে চন্দ্রাবতী। চন্দ্রাবতী কে বলেন তো? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। নারী, হ্যাঁ, মহিলা কবি, যেটা রামায়ণ, চন্দ্রাবতীর রামায়ণ আসছিল। আচ্ছা, দ্বিজ কানাই। কমলা হচ্ছে দ্বিজ ঈশান, দ্বিজ ঈশান। চন্দ্রাবতী যেটা, এই চন্দ্রাবতীর নিয়ে হচ্ছে এই চন্দ্রাবতী লেখা, নয়াচাঁদ ঘোষ। আচ্ছা, এইখানে যেটা কঙ্কলীলা, এটাও লিখছে নয়াচাঁদ। তবে এখানে নয়াচাঁদের সাথে আরো অনেকে ছিল, দামোদর নামে একজন ছিল এই নয়াচাঁদ ঘোষের সাথে। রূপবতী, কাজল রেখা, এটা হচ্ছে অজ্ঞাত, মানে কে লিখছে জানা যায় না, অজ্ঞাত। দেওয়ান মদিনা যেটা, এটা হচ্ছে মনসুর বয়াতি। এই যে মদিনার ম আর মনসুরের ম, মনসুর বয়াতি। দস্যু কেনার নামের পালা, এটাও লিখছে চন্দ্রাবতী। তাহলে আমরা মনে রাখবো কি হবে, প্রথমে নাম সিরিয়ালি মনে রাখবো, মহুয়া, মলুয়া, কমলা, দ্বিজ কানাই, চন্দ্রাবতী, দ্বিজ ঈশান। এই দ্বিজ কানার এই পাশে দেওয়ান যে তিনটা আছে, তার মধ্যে মদিনাটা লিখছে মনসুর বয়াতি, বাকি দুইটা লিখছে চন্দ্রাবতী। তাহলে চন্দ্রাবতী এই পাশে লিখছে মলুয়া, আর এই পাশে লিখছে এই দুইটা। এবারে দ্বিজ ঈশান আর নয়াচাঁদ সিরিয়াল ধরে, কমলা লিখছে দ্বিজ ঈশান, এবারে চন্দ্রাবতী, নয়াচাঁদ, এই পাশে ডান পাশে কঙ্কলীলা, নয়াচাঁদ, আর শেষের এবির হচ্ছে অজ্ঞাত। মেয়েগুলোর নাম আগে লেখা নিবেন, আর শেষ হচ্ছে দ দিয়ে তিনটা লেখা 10 নম্বরটা লিখে দিবেন কঙ্কলীলা। এই 10টা নাম মুখস্থ রাখলে এটা নিয়ে যা আসুক, এই যে দীনেশ চন্দ্র সেন, তারপর হচ্ছে সবকিছু দিয়ে টিয়া যা জানেন ফ্রিতে ওইভাবে হচ্ছে এটা লিখতে পারবেন। গীতিকার আর একটা আছে লোকগীতি হারামনি, যেটা মনসুরুদ্দিন নিয়ে করছে, ওসব থেকে আসবে না। টপ্পা গান থেকে, এইসব থেকে আসবে না, মধ্যযুগের মধ্যে যা যা ছিল আমাদের। আলাউল নিয়ে তো আমরা আলাদা করে পড়ছিলাম, পদ্মাবতী রূপে পড়ছিলাম। আর আপনাদের সাহিত্য নিয়ে কি বলার আছে? আচ্ছা, চর্যাপদ থেকে আপনারা চর্যাপদের 2-4টা চরণ আর কি মনে রাখবেন। ওই কা তরুবর পাঞ্চবের ডাল, চঞ্চল চেয়ে বৈঠা কাল, ওইটা মনে রাখলেন। বা হচ্ছে যে 6টা প্রবাদ আছে, এরকম কয়টা প্রবাদের নাম মনে রাখবেন। চর্যাপদের হচ্ছে যে সমাজচিত্র, তারপর হচ্ছে চর্যাপদে নারী, এই, আর ওই কান্নপা, তারপরে সহরপা, লুই পা, কে কি কয়টা করে লিখছে, এরকম 3-4টা লেখকের নাম মনে রাখলে চর্যাপদের কাহিনী শেষ। আর চর্যাপদের ভাষা থেকে তো আসে সান্ধ্য ভাষা, তারপর হচ্ছে 1926-এ যে ওডিবিএল লিখলো, এইসব কথাবার্তা দিয়ে চর্যাপদটা মাথায় রাখবেন। চর্যাপদ, তারপরে অন্ধকার যুগটা একটু মাথায় রাখবেন। অন্ধকার যুগের মধ্যে আমরা কিন্তু অল্প কয়েকটা পড়ছি শুধু, সুন্দর করে ওইখানে নোট ছিল। অন্ধকার যুগে প্রাকৃত পিঙ্গল, শূন্য পুরাণ, শেখ শুভদয়া, বুলাদ মিশ্রের, এইগুলা মানে খুব সামারি আকারে পড়বেন। আর কি পড়ছি এটা একটু মানে রিকল করার চেষ্টা করবেন, পড়ার পরে বারবার রিভিশন দিবেন আর রিকল করার চেষ্টা করবেন। এই হচ্ছে টোটাল আপনাদের যে বাংলা সাহিত্যের আধুনিক যুগের 10টা ক্লাস, আর আগে যে কয়টা হয়েছে মধ্যযুগ ইয়েতে মিলে সব। আশা করি এই 30 মার্কে আপনাদের ভালো একটা প্রিপারেশন হবে। আর এর সাথে গ্রন্থ সমালোচনা যে 15 মার্ক, এইটা হচ্ছে একসাথে পড়বেন, যখন পড়তে বসবেন একসাথে পড়বেন। আপনাদের সাথে বাংলার মনে হয় ক্লাস শেষ, বড়জোর একটা গ্রন্থ সমালোচনার ক্লাস মনে হয় বাকি থাকতে পারে, ওইটা আমি বা অন্য কেউ হয়তো নিবে। আমি নিলে তো নিলাম, আর নাহলে বাংলা সাহিত্যে আপনাদের সাথে আমাদের ক্লাস নাই, আজকে হচ্ছে লাস্ট ক্লাস। আমার সাথে আপনাদের টানা কিছু ট্রান্সলেশনের ক্লাস থাকবে। এই বাংলা পুরোটা যেহেতু আমি পড়াইছি, আমার এখানে একটা দায়বদ্ধতা আছে, আমি হচ্ছে আপনাদের টানা একটা রুটিনের মতন দিয়ে পরীক্ষা নেওয়ার কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে নিয়ে নিব। আমি খাতা দেখবো, এটা সাথে অন্য কোনো কিছুর কোনো সম্পৃক্ততা নাই, এটা আপনারা জানতে পারবেন, জানাই দেওয়া হবে। যেটা বলতেছি, ট্রান্সলেশনের টানা যে ক্লাসগুলো হবে, ওর শেষে যে আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখবো, ওই সময় যদি আপনাদের কোনো সাহিত্য রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু বলার থাকে, আমার ওইখানে লাস্ট 10 মিনিট প্রত্যেকদিন আপনাদের জন্য থাকবে, যে টোটাল বাংলা রিলেটেড ভাই আমার এখানে এই জিনিসটা সমস্যা হতেছে, আমার একটু বলেন। ঠিক আছে, ট্রান্সলেশন রিলেটেড আমাদের অনেকগুলো ক্লাস বাকি আছে, টানা প্রায় 7-8টা ক্লাস আছে। ওই সময় আমরা শেষ 10 মিনিট এইখানে হচ্ছে দিব, কোনো সমস্যা নেই। বা কারো যদি কোনো নোট নিয়ে থাকে যে এই প্রশ্নের নোট পেলে ভালো হতো, পিডিএফ এর মধ্যে নাই, সেটা আমারও বলবেন, আমি দিয়ে দিব। আর যাবতীয় যা আপনাদের জিজ্ঞাসা আছে বাংলা রিলেটেড গ্রুপে জিজ্ঞাসা করবেন, আমি বা অন্য যে মেন্টর আছে তারা আপনাদের
অ্যান্সার করবে বা ঠিকঠাক গাইডলাইন দিবে। আর পরীক্ষার যে কয়েকটা হবে সেটা খাতা দেখলে তো আমরা হচ্ছে ওই কি ভুলভ্রান্তি আছে ওর ভিতরে দেবো, বা একজনের তার একজন দেখে হচ্ছে বুঝতে পারবেন। এই হচ্ছে আর কি বাংলার সাথে আপনাদের সাথে আমার এই সাহিত্য রিলেটেড জার্নির আর কি সমাপ্তি। আরো কোনো কিছু বলার থাকলে বলেন, আমরা ক্লাসটা শেষ করবো। ভাই ওই যে ছোট গল্পে আপনার ইন্ডিংটা টানতে চাচ্ছিলাম, যে ছোট ছোট ব্যথা ওইটা দিয়ে, তাহলে তাহলে ওখানে কি লিখবো? যে পরিশেষে বলা যায় যে ছোট গল্প শেষ হয় না পাঠকের হৃদয়ে, এরপর ওই লাইনগুলো দিয়ে দেবো নাকি? মানে কিরকম দিলে এটা ভালো হয়? হুম, ওইভাবে তুলে দিতে পারেন যে আর একটা, আসলে ছোট গল্প জিনিসটা কি, শুরুতেও দিতে পারেন বা শেষেও দিতে পারেন। হ্যাঁ, বা এরকম লিখছি যে পরিশেষে বলা যায় বাকি কোনো ছোটখাটো আশা নৈরাশ্যের দ্বন্দ্ব আনন্দ বেদনার মৃদু স্বপ্ন কল্পনা ছোট ছোট গল্পে উঠে উঠেছে কবির ভাষায় ছোট ছোট প্রাণ এই দরকার। হুম, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আসল কথা হচ্ছে আপনি যেটা জানেন সেটা লিখে আসবেন আর কি। আর কারো কোনো প্রশ্ন বা কথাবার্তা থাকলে বলেন। মানে জি কবি ভাই, আসলে কথা কেটে কেটে আসতেছে, আপনি না একটু টাইপ করে দেন কষ্ট করে, স্পষ্ট বুঝতে মানে এখন পারতেছি শোনা না। যাচ্ছে কথা স্পষ্ট? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। বলতেছি যে অনেকগুলো কবি সাহিত্যিকের আপনার ভূমিকা আর উপসংহার নোট করছি, তো এখানে আহ ধরেন যে কোনো একটা কবিতা আসলো বা ওই আসলো, তখন কি ওই যে ওই কবির যে লেখক তার ওই ভূমিকাটা উপরে দিয়ে এরপর এরকম সিরিয়ালি লিখে যাবো নাকি? হুম, যাবেন। তবে ইন জেনারেল মাথায় রাখার চেষ্টা করবেন, সাহিত্য বেসিসে হচ্ছে ভূমিকা উপসংহার এত করে তো পালা যায় না। আপনারা প্রত্যেকটা কবি সাহিত্যিক এখন চেনেন যে তার সত্তা কি, সেটা আপনার লেখার মাঝখানে এমনিই আসবে। তো চেষ্টা করবেন যে কবিতা রিলেটেড মানে কাব্যগ্রন্থ রিলেটেড আমি হচ্ছে কি ধরনের কথা লিখতে পারি, উপন্যাস রিলেটেড আমি কি ধরনের ইন্ট্রো লিখতে পারি, গল্প রিলেটেড আমি কি ধরনের কথাবার্তা লিখতে পারি, ইন জেনারেল আর কি জিনিসটা নোট করার চেষ্টা করবেন, যেন মানে সবার ক্ষেত্রে জিনিসটা খাওয়ানো যায় এইভাবে। যেরকম আপনি পঞ্চপাণ্ডব থেকে শুরু করে একদম আগের যেসব কবি সাহিত্যিক আছে তাদের ইন জেনারেল ফেলতে পারেন, আবার বাংলাদেশের গুলো একসাথে ফেলতে পারেন। এইভাবে আর কি মোটামুটি মানে অল্প পড়ায় যেন অনেক কিছু ইয়ে করতে পারেন, কাজে দিতে পারেন, এইভাবে হচ্ছে নোট করার চেষ্টা করবেন। আর একটা চেষ্টা করবেন যে লেখক গুলারে একটা ইয়েতে রাখার, যেন আপনার মাথায় যেন লেখক গুলো সবাই থাকে এবং সংখ্যা রেখার মতো, যে আচ্ছা অমুক লেখক এইখানে আছে, তমুক লেখক এইখানে আছে আমার মাথায়, এই হচ্ছে এই জায়গায়, যেন হুট করে একটা লেখক নিয়ে আসলে যেন আপনারা ইয়ে না করেন, সেই হারায় না বলেন। আপনাদের কি মনে হইতেছে, আপনাদের বাংলা পরীক্ষা কেমন হবে, কি রকম আশা করতেছেন? দেখা যাক ভাইয়া, একটা কোচিং মডেল টেস্ট দেই, এই 14 তারিখ আছে, এরপর বোঝা যাবে। আচ্ছা, কোচিং এ মডেল টেস্ট দেন, যদি দরকার পড়ে কোচিং এর খাতা পুরোটা পিডিএফ করে আমাকে পাঠিয়ে দিন, যে এটা আমার ফুল মডেল টেস্টের খাতা, গাছ করে দেন, করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা এই কোর্সের যারা আছেন তাদের বাংলা রিলেটেড যা কিছু দাবি দেওয়ার থাকে অবশ্যই মানে মন খুলে আর কি ইয়ে করবে, এক্সপ্রেস করবে। আমি চাই আপনারা একটা মোটামুটি ভালো পরীক্ষা দেন, যেন 135 প্লাস এরকমের যেন মার্ক পাই আসেন আর কি। বাংলায় মার্ক তোলা ভাই খুব কঠিন, কারণ এত বানান ভুল যায়, অনেক মার্ক কমে যায়। তো এই জায়গাটায় আসলে ওভারঅল প্রিপারেশন না থাকলে তো 132 করা যায় না, তারপরেও যতটা করা যায় আর কি। আচ্ছা ঠিক ভাইয়া, আছে তাহলে। হচ্ছে জি। ভাব সম্প্রসারণ রচনা তারপরে গ্রন্থ সমালোচনা এগুলোতে কেমন মার্ককে ভালো মার্ক হিসেবে বিবেচনা করা যায় একটু যদি বলতেন। হুম, আপনার হচ্ছে 20 মার্কের প্রশ্ন দুইটা আছে, সারাংশ সারমর্ম আর ভাব সম্প্রসারণ, এগুলো হচ্ছে 14 কইরা, 14 14 28, এগুলো ভালো মার্ক, তবে 25-এর নিচে যেন না নামে। আর উপরে আছে 30, নিচে আছে 30, এখানে যে ব্যাকরণ এখানে যেন 26 এরকম না নামে, 30 পাওয়ার চেষ্টা করতে হবে। সাহিত্যে যে 30 আছে ওইখানে প্রশ্নের উপরে ডিপেন্ড করে, এক এক বিসিএস এক একটা হচ্ছে ভালো মার্ক, তবে 20-এর নিচে না। তাহলে ধরেন 20 20 40 46, 46 আর 25 কত, 60 71, দেন 70% হয়ে গেছে, এখন তো খুব বেশি কথা বলা হয় না, 25 বলা হয়েছে। আর হচ্ছে সেকেন্ড পার্ট যেটা, সেকেন্ড পার্ট হচ্ছে 15 মার্ক করে, আপনার 4 15 60 থাকবে আর 40 মার্কের থাকবে রচনা। এই যে 4 15 60, এখানে 4 11 44 হচ্ছে ভালো মার্ক। হ্যাঁ, তো সবগুলো তো আর 11 করে পাবেন না, একটু কম বেশি হবে, তবে 40-এর নিচে যেন
কোনোভাবেই না নামে। আর এইখানে যে রচনায় 40, এইখানে যদি রচনা আপনারা ঠিকঠাক ভাবে লিখে আসতে পারেন তাহলে হচ্ছে 27-28-এর কম পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, তবে খুব যে ভাই মোটামুটি কোনো মতে হচ্ছে যেভাবে রচনা আমি আপনাদের পড়াইছি যে শুরু শেষ করে দিয়েছি, 7-8 পেজ লিখছি, মোটামুটি খারাপ হয় না এইভাবে লিখছি, সেই ক্ষেত্রে হচ্ছে 50%-এর নিচে কোনোভাবেই পাবেন না। তাহলে এইখানে ধরেন হচ্ছে 65-র মতো সেকেন্ড পার্টে। তাহলে এই হচ্ছে 71 তো 70 ধরলাম, আর এই হচ্ছে 65, এই 135-এর মতো মার্ক, যেটা অ্যাচিভেবল মার্ক আর কি। এবং এইখানে ভালো মার্ক দেখেন কত, এখানে 150 পর্যন্ত তোলা যায়, এইখানে 30-এ 30 পাওয়া সম্ভব, এখানে 28 পাওয়া সম্ভব, কত 58, 58 এইখানে প্রায় 23-24-এর মতন ওঠে। তাহলে 58 আর 23 কত, 61, 81 হয়ে গেছে। আর এখানে 4-11 44 আর 30 প্রায় 74। তার মানে 155 উঠলে হচ্ছে অবাক হওয়ার কিছু নাই, সে আমি 140 তো মানে তোলা সম্ভবই, তবে এটা তো আর সম্ভব না, মানে এটা হাতে কলমের হিসাব আর কি, এভাবে তো আর হয় না। তো ওই জন্য হচ্ছে যেটা সর্বোচ্চ মার্ক তার থেকে হচ্ছে কিছু মার্ক আমি কমায় ধরছি, যে 14-14-28 ভালো মার্ক, তবে 25 পাইলে আপনার যে টার্গেট সেটা ফুলফিল হবে। ব্যাকরণে হচ্ছে 30-এ 30 টার্গেট করে পারা যায় না, কারণ বাগধারা ভুল হয়, বানান শুদ্ধি সব পারা যায় না। তবে 26 একটা অ্যাচিভেবল মার্ক। তারপরে এইখানেও 20 হচ্ছে, সাহিত্য আপনারা 20 পাবেন, আমার একটু আশা আছে বেশিই পাবেন। আর এইখানে যে সেকেন্ড পার্টের যে 44, সেইখানে ধরেন অনুবাদ, অনুবাদের 10-এর নিচে পাবেন না। সংলাপ যেটা, সংলাপে আপনারা যে আপনাদের যেভাবে বলছি 11-12 আপনাদের পাওয়ার কথা, যেভাবে প্রেক্ষাপট, তারপরে হচ্ছে এই যে হাসতে হাসতে হ্যান ত্যান শব্দোক্তি এইসব জিনিসপাতি দিয়ে লিখলে 11-12 নিচে পাবেন না। তারপরে গ্রন্থ সমালোচনা, গ্রন্থ সমালোচনাটাই হচ্ছে সেকেন্ড পার্টের মার্কটারে ডেভিয়েশন করে, কেউ এখানে 7 পায়, কেউ এখানে 11 পায়, তার মানে এখানে একটা 4 মার্কের ফারাক আছে। আপনি যদি ভালো লেখেন 11 পাবেন, খারাপ লিখলে 7 পাবেন, মানে মোটামুটি সবাই যা লিখতেছে ওই লিখে আসলে 7-এর নিচে পাবেন না। অনুবাদে ইন জেনারেল মার্ক পাইলেন, সংলাপে আপনারা এই পাইলেন এই পাইলেন, আর কি থাকলো, প্রতিবেদন বা চিঠি থাকলো। প্রতিবেদন তো আসে না, এখন সব ব্যক্তিগত পত্র দেয়, তো ব্যক্তিগত পত্রে 8-10-এর মতন পাওয়া যায়। তাহলে ধরেন যদি 8ও ধরি, 8 আর 7 15, 8 10 25, 8 10 31, 31 আর ওইখানে ধরেন হচ্ছে 25, কত 56, আর ওই পাশে হচ্ছে 70, তাও তো 126, তার মানে প্রায় 130-এর মতন। মানে এটা হচ্ছে বাজে পরীক্ষা আর কি, 126-27 পাওয়া মানে আপনারা যেটুকু প্রিপারেশন নিছেন, মানে যেটুকু কষ্ট করতেছেন সেই কষ্টের তুলনায় এটা ক্যাডার পাওয়ার জন্য যথেষ্ট না, কিন্তু আমার দৃষ্টিতে মানে কষ্টের সাথে যায় না আর কি। তো গ্রন্থ সমালোচনার দিকে একটু নজর রাখবেন, চিঠিটা আর একটু ভালোভাবে লিখবেন, এবং চিঠি লেখার সময় আপনারা খুব যাচ্ছে তাই ভাবে লেখেন, আমি যে কয়েকজনের খাতা দেখছি কতটুকু লিখবেন, অনুবাদ যেটুকু আপনার দরকার সেটুকু লিখবেন, সংলাপ হচ্ছে 3 পাতার মতন লিখবেন, এই যে 1 2 3, গ্রন্থ সমালোচনা মিনিমাম 4টার মতো 4 পাতার মতন লিখবেন, 1 2 3 4, প্রতিবেদন 3টার মতন লিখবেন, 1 2 3, এটা প্রতিবেদন হোক, এটা চিঠি হোক, এটা যাই হোক, এটুক লিখবেন। দরকারে ফাঁকা ফাঁকা দিয়ে লিখবেন, লাস্টের পেজে খাম বাড়াই দিবেন, যাই করেন না কেন এইভাবে একটু মানে বড় করে লেখার চেষ্টা করবেন আর কি। ঠিক আছে, এই হচ্ছে পেজের সাইজের কথা বললাম। আর রচনা যেটা, রচনা হচ্ছে মানে 7-8 পেজের হচ্ছে কম না, ঠিক আছে, এর কম নয়। উপরে বড়দের হচ্ছে 10-12 পাতা, এর বেশিও না। এই রেঞ্জের মাঝখানে হচ্ছে রচনা লেখার চেষ্টা করবো। এইটা হাতের লেখা, তারপর হচ্ছে হাতের মানে ফন্টের সাইজ সময় সবকিছুর বেসিসে ভ্যারি করে, তবে হচ্ছে ইন জেনারেল এরকম। ঠিক আছে, এবং লেখা দরকার হলে যদি পড়া না যায় 2টা লাইনের মাঝখানে গ্যাপ বাড়ায় লিখবেন, এটা অনুবাদে, এটা আমি ট্রান্সলেশনে বলবো, গ্যাপ বাড়ায় লিখবেন, লেখার মাঝখানে হচ্ছে এইখানে এই যে ফাঁকাটা, এই ফাঁকাটা বাড়ায় লিখবেন। ঠিক আছে, যেটাই হোক এটা হচ্ছে এইভাবে লিখবেন আর কি, একটু গ্যাপ বাড়ায় দিয়ে লিখবেন যেন পড়া যায়। এবং অবশ্যই রসিকার দীর্ঘিকার মানে মূর্ধন্য, তারপরে দীর্ঘই, রস্য, এইসব বানান যেগুলো আছে এগুলো যেন কোনোভাবে ভুল না যায়, খুব সাবধানে লিখবেন। ঠিক আছে, লেখার পরে একটু চোখ বুলাবেন যে দৃশ্যত কোনো ভুল আছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। এই বাংলায় কিন্তু মানে বানান ভুলের জন্য প্রচুর মার্ক কাটে, এবং স্যারা খুব মার্ক করে। আর ভুল তো যায়, আমরা তো আর ওইভাবে লিখি না, প্রচুর ভুল যায়, এই আর কি। আর টাইম বিভাজন নিয়েও তো আপনাদের আমি প্রচুর কথা বলছি, যে এখন বেলা 11টা বাজে, কি করতে হবে, এইভাবেই আপনাদের সাথে সময় নিয়ে কথাবার্তা বলা হয়েছে বাংলা ক্লাসে। আর এই পরীক্ষাটা অবশ্যই দিবেন, বাংলা পরীক্ষা, এবং বাংলা পরীক্ষা যখন দিবেন তৃতীয় ঘন্টা মানে হচ্ছে 12টা থেকে 1টা, এই সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল টাইম বাংলা পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য। মানে ওই যে 4-11-44 না, ওই জায়গায় হচ্ছে আসলে মূল ডেভিয়েশনটা হয়। ফার্স্ট পার্টে সবাই 71 না পাইলেও 65 নিচে কেউ পায় না, কিন্তু সেকেন্ড পার্টে এসে হচ্ছে ঝামেলাটা বাঁধে এই জায়গায় এসে, এবং সবাই হচ্ছে সেকেন্ড পার্টে মার্ক খুব খারাপ পায়। আপনারা একটু মার্কশিট দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনাদের মোটামুটি একটা স্ট্রং বেস দাঁড়াবে এই জায়গাটায়, এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন আছে?
ঠিক আছে, তাহলে আমরা রেকর্ডিং বন্ধ করে দিই। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।